সুনির্মল বসু লিখেছিলেন, যেখানে বাঙালি সেখানে কেবল দল আর দলাদলি। তবে ইদানিং বাঙালির পাশে আসলে কে বেশি দাঁড়াচ্ছেন সেই নিয়ে দলাদলি একেবারে চরমে উঠেছে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ মহামিছিল করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারীদের নাম সরানোর দাবিতে বিধায়কদের নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা। এই নিয়েই প্রথম প্রশ্ন। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী। বছর ঘুরলে ভোট, তাই কি দুপক্ষেরই তৎপরতা? দ্বিতীয় প্রশ্ন। বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছ, বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী। রোহিঙ্গাদের বাঁচাতেই তো উনি হাঁটছেন, পাল্টা বিরোধী দলনেতা। কেন বাঙালি হেনস্থা আর অনুপ্রবেশের মতো দুটো জ্বলন্ত ইস্যুতে একমত হতে পারবে না রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দল? তৃতীয় প্রশ্ন। বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার পুনেতে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার শিকার উত্তর 24 পরগনার বাসিন্দা। উড়িষ্যায় আটক উত্তর 24 পরগনারই আরও 4 জন। পরপর বাঙালি হেনস্থা নিয়ে এ রাজ্যের বিজেপি মুখ খুলবে কবে? চতুর্থ প্রশ্ন। বাংলা বললেই গ্রেফতার, লুকিয়ে নোটিফিকেশন করেছে কেন্দ্র, আক্রমণ মুখ্যমন্ত্রী। এদিকে কাকদ্বীপে টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার কার্ড দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শাসক যোগের অভিযোগ বলেই কি উদাসীন পুলিশ? পঞ্চম প্রশ্ন। নির্বাচন কমিশন বিজেপির লোককে ভর্তি, দালালি করলে ছাড়বো না, হুঙ্কার তৃণমূল নেত্রী। বিহারে 30 লক্ষ বেরোলে এখানে 90 লক্ষ অনুপ্রবেশকারী বেরোবে, চ্যালেঞ্জ শুভেন্দু। এই সংঘাতের মধ্যে 26-এর ভোটে কি আদৌ নির্ভুল ভোটার তালিকা পাবে এই পশ্চিমবঙ্গ? তবে শুরুতেই দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী জোড়া কর্মসূচি, আক্রমণ প্রতি আক্রমণ। স্পষ্টতই ভোট আসছে। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া। বাংলা ইন্ডিয়াতে নয়। क्या বাংলা ভারত में नहीं है? খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। আক্রমণ পাল্টা আক্রমণ, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী। জোড়া ইস্যুতে দুই হেভিওয়েটের বাগযুদ্ধে বঙ্গ রাজনীতিতে বৃষ্টির দুপুরেও যেন ছুটল আগুনের ফুলকি। মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ? কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন, আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড, এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বুধবার বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হিন্দিতেও কিছুটা বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जमींदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। কিন্তু বাঙালি আবেগের কথা বলে হিন্দিতে বক্তৃতা কেন, পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। উনি ভাবেন যে বাংলাকে এত উপরে তুলে রাখছেন, বাঙালি অস্মিতার কথা বলছেন, যখন ভাষণ দিচ্ছেন তখন রাজনীতি যাকে তিনি মাথায় আনছেন, তখন উনি হিন্দিতে বলতে চাইছেন তাহলে সারা দেশে বলে, তখন কেন বাংলা ভাষায় উনি বলছেন না কথা? তার মানে বোঝাই যাচ্ছে রাজনীতি চলছে। এবং হাস্যকর ব্যাপার, মুখ্যমন্ত্রী বাঙালিদের জন্য পথে নেমেছেন বলে বলেছেন,
কিন্তু হিন্দিতে ভাষণ দিয়েছেন, কথার মধ্যে একটা হিন্দি আসতে পারে, তিনটে ইংরেজি আসতে পারে, অন্য কথা। এটা কার কাছে উনি বার্তা দেওয়ার জন্য বললেন? আমার ধারণা উনি বোধহয় ভেবেছেন যে লোকসভা নির্বাচনের পরে ওনার দিল্লি যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, তার কোনো একটা প্রাক প্রস্তুতি উনি হয়তো করেছেন। বাংলার জন্য উনি না, উনি ওনার নিজের জন্য। ভোটের আগে ইস্যুর লড়াইয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গতকাল আশঙ্কা প্রকাশ করেছিলাম, আজ সেই আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টি মাথায় দুটো মিছিল হলো শহরে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি, উড়িষ্যা বা মহারাষ্ট্রে বাংলা ভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে নিগ্রহের প্রতিবাদে মহামিছিল। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের মিছিল, যার মূল দাবি ভোটার তালিকাকে বেআইনি অনুপ্রবেশ মুক্ত করুক নির্বাচন কমিশন। দুর্ভাগ্য বাংলার এবং বাঙালির দুর্ভাগ্য যে দুটো দল আলাদা করে দুটো ইস্যুতে আকাশ বাতাস কাঁপিয়ে দিল, কিন্তু কেউ পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যতে সর্বনাশ করা এই দুটো ইস্যুতে একই সঙ্গে মুখ খুলল না। আমি এইখানে দেখাবো গতকাল এই অনুষ্ঠানে আমরা ঠিক কী বলেছিলাম। দেখুন, দুটো ইস্যুই মারাত্মক। একদিকে শুধুমাত্র বাংলা ভাষী হওয়ার কারণে গায়ে বাংলাদেশি তকমা সেঁটে যাচ্ছে, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কাউকে থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনকি পুশব্যাক করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ রাজ্যের বৈধ নাগরিকদের। এই জিনিস একবার নয়, এই অনুষ্ঠানে দেখাবো একাধিকবার হয়েছে। আর অন্য ইস্যুটা ক্যান্সারের মতোই মোটামুটি নিঃশব্দে ছড়িয়ে পড়ছে এবং বদলে দিচ্ছে গোটা রাজ্যের জনবিন্যাস। বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ, যা দশকের পর দশক ধরে চলে আসছে, এবং আশঙ্কা যে বাংলাদেশের সাম্প্রতিক এই অশান্তির পর চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে এই অবৈধ অনুপ্রবেশ। এবার মুশকিলটা হলো যে এ রাজ্যের রাজনৈতিক দলগুলো এবং তাদের যাবতীয় ইকোসিস্টেম ঠিক দুটো ভাগে বিভক্ত। প্রথম দল শুধুমাত্র প্রথম ইস্যুটা নিয়ে মুখ খোলে, রাস্তায় নামে, ঠিক কাজই করে, কিন্তু দ্বিতীয় ইস্যুটা নিয়ে তারা একেবারে স্পিকটি নট। আবার দ্বিতীয় দলটা শুধুমাত্র অনুপ্রবেশ নিয়ে সরব হয়, প্রথম ইস্যুটা নিয়ে সাত চরেও তাদের মুখে রাটি নেই। দু দলেরই অবস্থান আসলে ভোটের স্বার্থে। আজ আমার প্রথম বক্তা দূর দূর অবধি রাজনীতির সঙ্গে যুক্ত কেউ নন। দেখাবো তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর আছে কিনা যে যখন দুটো ইস্যু দুটোই চূড়ান্ত গুরুত্বপূর্ণ, একটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত, আরেকটা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর আঘাত, অথচ কেন এ রাজ্যের শাসক বা প্রধান বিরোধী দল বা তাদের ইকোসিস্টেম একই সঙ্গে দুটো ইস্যুতে সরব হবে না? ব্রিগেডিয়ার দেবাশিস দাস আজ আমার প্রথম বক্তা। আপনার উত্তর খুঁজতে গিয়ে আমি যদি বলি, আমাদের দেশের ভারতের রণনীতি, ভারতের এবং বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি, আর তাছাড়া রাজনীতি তো ধর্মীয় রাজনীতি বলতে পারেন সেটা, এবং কিছু দুর্নীতিও যুক্ত আছে। এবার কেন বলছি এই কথা? দেখুন, একটা তো আমাদের দেশের যে বর্ডার আছে, টোটাল 15,000 কিলোমিটার বর্ডার আছে। এই বর্ডারের মধ্যে 4,000 প্লাস বাংলাদেশের বর্ডার, এবং এটা বিএসএফের কাছে আছে, এবং পাকিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলছি সেইটা আছে। এই ছাড়া আমাদের এলওসি আছে, এলএসি আছে, সিয়াচিন গ্লেশিয়ান আছে, ওগুলো আর্মি দেখছে, যেগুলো একটু অ্যাক্টিভ। এবার বিএসএফের কাছে বাংলাদেশ পাকিস্তান বর্ডার আছে। এবার আমরা কি করি, যখনই কোনো অনুপ্রবেশ ঘটে, এবং আপনাদের এখানে আমি চ্যানেলে বহুবার বলেছি যে এই অনুপ্রবেশ ঘটলো, তাদেরকে ডকুমেন্ট বানানো, এটাতে রাজ্য সরকার বলে কেন্দ্রীয় সরকার বিএসএফ, আর কেন্দ্রীয় সরকার বলে যে রাজ্য সরকার কাগজ বানিয়েছে, কিন্তু কোথাও একটা সহযোগিতার অভাব। বাট আমি মনে করি কখনো রাজনৈতিক কারণে প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, একটা উদাসীনতা আছে, এবং একটা সদিচ্ছার অভাবও আছে প্রচণ্ডভাবে, দুই পক্ষেরই। এখানে কোনো আমি আলাদা করে ধরছি না এখানে, কারণ যখন এই সরকার ছিল না, এই সরকার আমাদের রাজ্যে আসবে তখন আমি কলকাতায় পোস্টেড ছিলাম, এবং তখন আমরা একটা ব্রিফ তৈরি করেছিলাম যে নতুন সরকার আসবে, তো তারা চান, এবং আমি নাম নিচ্ছি না, বা সর্বোচ্চ স্তরে আমরা গিয়ে ব্রিফ করেছিলাম। কিছু ইস্যুস ছিল, যেমন আমাদের পশ্চিমবঙ্গের কিছু ডিস্ট্রিক্ট ছিল যেখানে পপুলেশন ডিসব্যালেন্স হয়েছিল, আসামের কিছু ডিস্ট্রিক্ট ছিল, প্লাস একটা কামতাপুরি অর্গানাইজেশন ছিল, সেইটা নিয়ে আমি নাম বলছি না, বাট সর্বোচ্চ স্তরে আমরা গিয়ে ব্রিফ করেছিলাম, তখন আমি এখানে ছিলাম। এইবার এইখানে কি হচ্ছে, যে অনুপ্রবেশ ঘটে, এটা একটা সহজাত প্রবৃত্তি যে লোকে আলোর দিকে যাবে। তো বাংলাদেশের গরিব মানুষ, একটা কাছে কলকাতা শহর আছে, আসবে। এবার এইটা মেক্সিকোতেও দেখা যায়,
তারা আমেরিকার দিকে যায়, আরও অনেক জায়গায় হয়। তো তাহলে সেখানে এই প্রবৃত্তিটাকে রোকবার জন্য আমাদের বর্ডারকে আমরা গার্ড করি, নাহলে একটা 71-এর মতো অবস্থা হবে। এবার তাও লোকে আসছে। এবার বাংলাদেশের সাথে তো খালি আমাদের রাজ্যের বর্ডার না, আরও রাজ্যের বর্ডার আছে, কারণ সেখানে কেন আসছে না সেটা দুটো কারণ আছে। একটা হচ্ছে সেই রাজ্যগুলোর মানুষগুলো এখানে মিলেমিশে যেতে একটু অসুবিধা হয়। দ্বিতীয় কথা, সেই রাজ্যগুলো হচ্ছে যদি দেখেন আপনি ডবল ইঞ্জিন, বাকি 5টা, ত্রিপুরা বলুন, আসাম বলুন, মেঘালয় বলুন, মিজোরাম বলুন, আর এখানে সিঙ্গেল ইঞ্জিন, আলাদা আলাদা ইঞ্জিন চলছে। ফলে কি হচ্ছে, একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। এবং এখানে একটা ডেমোগ্রাফিক কন্টিনিউটি আছে যে বর্ডারটা পাস করলেই একসাথে মিলে যাওয়া যেতে পারে, সেটা আমি আগেও বলেছি। এবার এখানে কিছু ব্যাপার আছে, এটা কি প্রথম অংশটা দেবাশিস দা, মানে আপনি প্রশ্ন তুলছেন যে সহযোগিতার অভাব না সদিচ্ছার অভাব। আমি বলছি যে প্রথম ইস্যুটায় কেন একযোগে বাঙালির রাজনৈতিক দলগুলো যারা বাঙালির ভোট চাইবে এই 8 মাস পর, তারা একসঙ্গে কেন দুটো ইস্যুকে গুরুত্বপূর্ণ বলে একসঙ্গে অ্যাড্রেস করতে পারবে না? আমি একসঙ্গে মিছিল করার কথা বলছি না, কেন একই নিঃশ্বাসে দুটো সমস্যার মানবে না? অ্যাকনলেজ করলে তবে তো তার সমাধান করবে। সোজাসুজি বলছি, যদি কেন্দ্রীয় সরকার চাইতো তাহলে এই বর্ডার সিল করতে পারত, বাট আমার মনে হচ্ছে যে সেই রকমভাবে চাইনি, যে মরিয়া হয়ে চাইতে হবে, যে বাধ্য করতে হবে। মানে যতটা তৎপরতার সাথে আমরা, মানে পরিষ্কারভাবে বলছি, যতটা তৎপরতার সাথে আমরা কেন্দ্রীয় সরকারকে দেখেছি উকিলের পর উকিল লাগাতে রাম মন্দির তৈরির জন্য, সেইভাবে যখন এখানে জমি পায়নি উকিলের পর উকিল সুপ্রিম কোর্টে গিয়ে নাড়ায়নি। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে প্রথম অংশটা, যেখানে বাংলা ভাষায় শুধু কথা বলি এই অপরাধে একাধিক এই রাজ্যের মানুষকে অন্য রাজ্য থেকে শুধুমাত্র যে তাদের মানে ডিটেন করা হচ্ছে তা নয়, তাদের আমি একাধিক পরিসংখ্যান দেব যে সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার ভুল বুঝতে পারে ফেরত নেওয়া হচ্ছে। সেটা তো কি বলুন তো, এগুলো নিজার্ক রিয়াকশন, মানে এগুলো কি হচ্ছে, কিছু একটা করছি আমরা, বাট কোনো পরিকল্পিতভাবে সিস্টেম নেই। যেমন কিছু অ্যাক্ট এসেছিল এনআরসি, হ্যাঁ, সিএএ, আর একটা হয়েছিল পপুলেশনের রেজিস্টার হবে, হলো না, কিন্তু পিছিয়ে গেল। যেহেতু দেখেন কৃষকেরটাতে পিছিয়ে গেল, তার মানে কি তোমাদের কাছে 10 বছর ধরে সমস্ত শাসন ব্যবস্থা আছে। আর ইউ সিরিয়াস অ্যাবাউট দিস ইস্যু, তাহলে তোমরা করতে পারতে, যতটা সিরিয়াসলি তোমরা আরো অনেক কিছু পার্সু করেছো। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা তো প্রচ্ছন্ন প্রশ্রয় আছেই, প্লাস একটা ভোট ব্যাংকের রাজনীতি তো আছে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু এখানে একটা ট্রিক আছে, কিন্তু যেটা আসামে হয়েছে আমি নিজে দেখেছি, তখন কিন্তু ইনি ছিলেন না, এই আমি মনমোহন সিং এর যখন সেই সময়ের কথা বলছি, যে আসামে একটা ব্রহ্মপুত্রের ওপরে চর চাপড়ি ওরা বলে, তো আমরা একটা হেলিকপ্টার নিয়ে ওই চর চাপড়িতে ঘুরেছিলাম, যে কত লক্ষ লোক থাকে দেখবো। আমাদের তাজ্জব হয়ে গেছিলাম দেখে যে আসামের যে ভোট ব্যাংক ছিল তখনকার দিনে, সেই ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের বিরুদ্ধে চলে যায়। কারণ কি, যে ওদের সমস্ত অকুপেশন গুলো এরা নিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে এসে। এখানে পশ্চিমবঙ্গে তাই ঘটছে। কিন্তু এখন যাদেরকে আমরা মানে 100% জানি যে অনুপ্রবেশকারী, তাদেরকে যদি আমরা সাহায্য করি, তারা কিন্তু আমার আপনার জব নিচ্ছে না, তারা সেই জবগুলো নিচ্ছে যেই জবগুলো একটি বিশেষ অংশের মানুষ আমাদের পশ্চিমবঙ্গে করে, যেটা একটা নিম্ন মধ্যবিত্তের জব। হ্যাঁ, তারা আইপিএস এর জব রোহিঙ্গারা নিচ্ছে না। এবং সেইখানে আসামে আমি দেখেছিলাম চরম অবস্থার জন্য, সেই জন্য এই সরকার এসেছিল। এবং সেই পুরো পলিটিক্যাল ব্যাপারটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম তখনকার সরকারের সাথে, এবং এখন সেইটা এখানে হবে। আর কদিন পরে দেখবেন যে যারা বাইরের থেকে আসছে তারা সর্বাগ্র অধিকার পেয়ে যাবে প্রত্যেকটা জবে, সেটা একটা রিক্সা চালকের বলুন, একজন গৃহ পরিচারিকার বলুন, সেটা এখানে হচ্ছে। এবং ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আমি দুটো অংশ যোগ করব। একটা হচ্ছে যে আসামের সিচুয়েশনের কথা বললেন, এই একেবারে স্পষ্ট এই উত্তেজনা কিন্তু গত শতাব্দীর 8-এর দশক থেকে এইটা চলে আসছে। সম্ভবত দেবাশিস দা যে সময়টার কথা বলছেন তখন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আমি এইখান থেকে আমার পরবর্তী প্রতিবেদন একেবারে পরিষ্কার প্রশ্নটা আবার তুলব, যে একদিকে বাংলা ভাষী হওয়ার কারণে ওই লেভেলটা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি বাংলাদেশি, এবং তারপর তার জীবনে বা তাদের জীবনে দুর্দশা নেমে আসছে। আর অন্যদিকে এই অনুপ্রবেশকারীর সমস্যা, যেটা ক্রমশ শুধু জাতীয় সার্বভৌমত্ব তো বটেই, আমাদের প্রত্যেকের নিরাপত্তার সামনে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন আমাদের শাসক এবং প্রধান বিরোধী এক নিঃশ্বাসে একসঙ্গে অ্যাড্রেস করবে না আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য? দেখুন, বাঙালিদের উপর অত্যাচার কেন, কি অপরাধ করেছে তারা? তারা বাংলা ভাষায় কথা বলেছে। রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে বাদ দিতে হবে, কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে না। রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া দুটি ইস্যু, একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা, অন্যদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ।
দুটোর সঙ্গেই জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। কিন্তু বুধবার পথে নামা বিজেপি বা তৃণমূল কেউই একসঙ্গে দুটো ইস্যু নিয়ে প্রতিবাদের স্বর চড়ালো না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে সরব হলেও পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের দায় ঠেললেন কেন্দ্রের ঘাড়ে। जो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू, आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? नॉटी बांग्लादेश बॉर्डर डिस्ट्रिक्टे एवरेज ग्रोथ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। আর শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে সরব হলেও বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে দায় এড়ালেন। BJP ruled state like Maharashtra and also in Odisha and other places, the Bengali speaking false allegation, completely false. They all are infiltrators, they all are Rohingyas. বাঙালি হেনস্থা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ দুটোই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সমান বিপজ্জনক। তাহলে সেখানে তৃণমূল ও বিজেপির এমন বেছে বেছে প্রতিবাদ কেন? ভোটের মরশুমে বাজার চলে এসছে, আপনার হাতে একটা অস্ত্র চলে এসছে। এদিকে বাংলাদেশি হবে, ওদিকে রোহিঙ্গা হবে, মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য। এনআরসি, এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। তৃণমূল এবং বিজেপি দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে আলাপ আলোচনা অথবা রাস্তায় নামার মনোভাব নিচ্ছেন যাতে একজন আরেকজনকে সাপ্লিমেন্ট করতে পারেন, একজন আরেকজনকে সুবিধা করে দিতে পারেন। বিধানসভা ভোট যত এগোবে লড়াইয়ের ঝাঁজ ততই বাড়বে, কিন্তু সব বাঙালির স্বার্থে প্রকৃত লড়াই আদৌ কেউ করছে? প্রশ্ন নানা মহলে। রুমা পাল, সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমিত চক্রবর্তী। আমি সমিতদা, গতকালও বলেছি, আজও বলছি যে তৃণমূল যে ইস্যুতে এই মহামিছিলের ডাক দিয়েছিল সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত জরুরি। গতকালই সিপিএম এবং কংগ্রেসও এই নিয়ে মিছিল করেছে। এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো খানিকক্ষণ পর যে দিল্লি, উড়িষ্যা, মহারাষ্ট্রের কথা হচ্ছে। পুনেতে বাংলাদেশি সন্দেহে কিভাবে উত্তর 24 পরগনার গোপালনগরের বাসিন্দাকে সেখানকার পুলিশ আটকে রেখেছে সম্পূর্ণ অকারণ এবং বেআইনিভাবে। আমি সেদিকে আসবো, কিন্তু আজকে শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার বলছেন সমিতদা যে আজকে এই মিছিল হচ্ছে রোহিঙ্গাদের জন্য, কোট আনকোট রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, ফেক এপিক কার্ড, ফেক আধার কার্ড তাদের বানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমিত চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু। আমার আজকে বক্তব্যের শুরুতেই অতুল প্রসাদের সেনের কথা মনে পড়ছে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই বাংলা ভাষার জন্য আজকে বাঙালিরা এবং বাংলা ভাষাভাষীর মানুষ সারা দেশ জুড়ে, ভারতবর্ষ জুড়ে আজ তারা বিপন্ন। তাদেরকে কেউ রোহিঙ্গা বলে চালিয়ে দিচ্ছেন বাংলাদেশি, কেউ অনুপ্রবেশকারী বলছেন। বিরোধী দলনেতা তো অনেক কিছু বললেন, শুনলাম। তা উনি চিনলেন কি করে? এ কি রবার স্ট্যাম্প লাগানো থাকে নাকি মানুষের পেছনে গায়ে? উনি জানলেন কি করে? নাকি হোম মিনিস্ট্রি, ওনার যিনি গুরু অমিত শাহ, ওনাকে জানাচ্ছেন? এই যে রোহিঙ্গাই হোক বাংলাদেশি হোক, তারা ভারতবর্ষে আসছে কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্সটা কার দায়িত্ব? উত্তরটা কি চাইবো? সুমন বাবু, আজকে না একটা কথা শেষ করতে দিন। অত্যন্ত দুঃখ এবং লজ্জার সঙ্গে বলছি, আজকে 84 দিন অতিক্রান্ত। কিসের 84 দিন? আর 6 দিন পরই 3 মাস অতিক্রম করবে পেহেলগাঁওর ঘটনা। কারা সেই অনুপ্রবেশকারী অপদার্থ কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর ধরতে পারেনি? তাহলে তারা কি পাকিস্তান থেকে গুপ্তচর এনে ভারতবর্ষকে আক্রমণ করেছে, 26টা মানুষকে নির্দ্বিধায় মেরে দিয়ে চলে গেছে?
সুমন বাবু গত 3 দিন আগে লেফটেন্যান্ট গভর্নর অফ কাশ্মীর তিনি বলেছেন যে এখানে নিরাপত্তা বলে কোনো নিরাপত্তায় ব্যাপক গলদ ছিল। আগে তো কিরণ রিজিজু বলেছিলেন মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে, 3 দিন আগের ঘটনা বলছি। সমিতা আমি সব বুঝলাম, কিন্তু আপনি বলছেন বাঙালি বিপন্ন। আমি বলছি কেন বাঙালি বিপন্ন? আপনি মনে করছেন না যে আমাদের রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমি ফ্যাক্ট অ্যান্ড ডেটা দিয়ে দেখাবো, তাদের বিরুদ্ধে তৃণমূল একই সঙ্গে গর্জে উঠছে না? এই যে আপনি পরিচয়পত্রের কথা বলছেন, ফেক পরিচয়পত্র, জাল পরিচয়পত্র নিয়ে যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে কেন তৃণমূল গর্জে উঠছেন? একটা কথা পরিষ্কার বলে দিই আপনাকে, হ্যাঁ, পরিচয়পত্র দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। ভোটার আইডি দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। দাঁড়ান, তাহলে যদি দিচ্ছেন না, যদি আপনার এখানে হাব হয়েছে বলে নকল পরিচয়পত্র আসছে, অ্যাকশন তো রাজ্য নেবে, কারণ হাবটা তো রাজ্যে তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার তো কথায় কথায় ইডি আর সিবিআই ঢুকিয়ে দেয়, তা কেন্দ্রীয় সরকার কি হাতে চুরি পড়ে আছে নাকি? এটাতেও আপনার ইডি সিবিআই রাজ্য পুলিশ পারবে না? হ্যাঁ, কিচ্ছু নয়। নির্বাচন আসছে 2026 সালে, সুতরাং তারা ইস্যু বানাতে চাইছেন। এটা কি ইস্যু বানাতে চাইছেন? হিন্দু মুসলমানের দিকে নিয়ে গিয়ে বিভাজনের রাজনীতি। যেমন আপনারা বাংলার আত্মাভিমানকে ইস্যু বানাতে চাইছেন। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীদের কাছে তো অন্য কোনো লাইনই নেই হিন্দু মুসলমান ছাড়া। ওনারা তো প্রথমেই পরাজিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে যাওয়ার পরে বিজেপির। তিনি তো প্রথম দিনই স্বীকার করে নিয়েছেন বিজেপি এককভাবে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করতে পারবে না। সেই জন্য তো মহাজোটের তত্ত্ব, সিপিএম এবং কংগ্রেসকে সঙ্গে চাই। এ তো বিজেপি সভাপতি স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবাংলায় আমাদের শক্তি নেই, পশ্চিমবাংলার মানুষ আমাদের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবে না, সুতরাং পশ্চিমবাংলায় যদি মহাজোট করে যদি কিছু করা যায় তার প্রচেষ্টা। এইসবের উত্তর কেয়া দেবে, কিন্তু আপনি এখনো পর্যন্ত প্রায় 4 মিনিটে অনুপ্রবেশের বিরুদ্ধে একটা বাক্য বললেন না কেন? বলছি অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকার, বর্ডার সিকিউরিটি ফোর্সের। আপনি বলুন না আমাকে, অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কার? রাজ্য পুলিশের? এই উত্তরটা আমায় দিন তো। কিন্তু একটা রাজ্য থেকে, হ্যাঁ বলুন বলুন, আমি কোট করছি। একটু আগে আমার মাননীয় অফিসার বলে দেবেন যে সারা ভারতবর্ষে কত কিলোমিটার বললেন? 7,000 না 9,000 8,000 বললেন স্যার? 15,000 কিলোমিটার। 15,000 কিলোমিটার, 4,200 কিলোমিটার হচ্ছে বাংলাদেশি বর্ডার। এই বর্ডারের দায়িত্ব তো বর্ডার সিকিউরিটি ফোর্সের। আমার শুধু শেষ প্রশ্ন থাকবে, আপনি এবং আমি সম্পূর্ণ একমত যে বিএসএফ এর অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব বর্ডারে। তারপরে এই রাজ্যে ঢোকার পর টাকার বিনিময়ে যখন ভুয়ো আধার, ভুয়ো পাসপোর্ট, ভুয়ো ভোটার আইডি তৈরি করছে, সেটা রক্ষার দায়িত্ব দাদা রাজ্য সরকারের। তাহলে সেটা সিবিআই ইডি এসে তদন্ত করুক। সিবিআই ইডি তদন্ত করবে কেন? আসবে না, এ তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে যাবে। আপনি যা সাজেস্ট করছেন, শুনুন, যে কোনো ব্যাপারে যদি সিবিআই আর ইডি আসে, যে কোনো আপনার বাড়িতেও যদি চুরি হয় সিবিআই আর ইডি এসে যাচ্ছে এবং আরো বেশি করে আসবে নির্বাচনের আগে। আপনার বাড়িতে হলে আসতে পারে, আমার বাড়িতে আসবে। বলছি একটা কথাই পারবে না সুমন বাবু, আবার একটা কথা বলছি, এই রাজ্য সরকার অনুমতি উইথড্র করে নিয়েছে। ভারতবর্ষের বুকে বাংলা ভাষা আক্রান্ত। বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশি, আপনি রোহিঙ্গা, আপনাকে পুশব্যাক করে দেওয়া হবে। সেটা রাজস্থান হতে পারে, সেটা দিল্লির বসন্তকুঞ্জ হতে পারে, সেটা আসাম হতে পারে। আজকে পুনার ঘটনা, সারা দেশ জুড়ে যে সন্ত্রাসের রাজনীতি, বাংলা বিরোধী, বাঙালি বিরোধী রাজনীতি বিজেপি করছে, বাংলার মানুষ তার উচিত জবাব দেবে সঠিক। ধন্যবাদ সমিতদা। আমার পরবর্তী বক্তা বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষ, কিন্তু তার কাছে যাওয়ার আগে নিঃসন্দেহে এই জিনিসটা আমি একমত সম্পূর্ণ যে গোপালনগরের বাসিন্দা, যে ঘটনাটা আমি বললাম, যে যেভাবে তাদের পরিবার নিয়ে পুনে থাকতেন এবং সেখানে বাংলাদেশি সন্দেহে আটক করে, এমনকি তার সঙ্গে যিনি দেখা করতে গেছেন ভাবুন, তাকেও আটকে দেওয়া হয়েছে। গোপালনগরের বাসিন্দাদের বাড়ির সঙ্গে আমরা কথা বলেছি, আমার পরের প্রতিবেদনে আমি সেটা দেখাবো। কিন্তু সমীরদার প্রায় 5 মিনিটে আমি একটা বাক্যও পেলাম না যে অনুপ্রবেশের এখানে যখন অনুপ্রবেশকারী এসে জাল নথির হাব তৈরি হচ্ছে এবং গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, একই সঙ্গে ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা হ্যাম্পার্ড হচ্ছে, প্রশ্নের চিহ্নে এসে দাঁড়াচ্ছে। সমীরদার সঙ্গে এখানে একমত হতে আমার কোনো সন্দেহ নেই যে বাংলাভাষী, বাংলায় কথা বলার অপরাধে নিগৃহীত হলে তৃণমূল সরব হয়েছে, কিন্তু একই রকম গলার জোর কেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও
গর্জে উঠছে না? এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে। কেন 84 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পেহেলগামের একজন সোজা পেহেলগাঁও চলে যাচ্ছেন? গ্রেফতার করতে পারেনি। আমি আপনাকে ওই পদ দিয়েই পশ্চিমবঙ্গে আনতে চাইছি, কিন্তু এখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ যারা হ্যারাস্ট হলেন পুনেতে, আমাদের তীব্র নিন্দা রইল। দেখুন, কখনো বিজেপি শাসিত মহারাষ্ট্র, কখনো রাজস্থান, কখনো বা দিল্লি, ভিন রাজ্যে বারবার বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ সামনে আসছে, যা ঘিরে রাজনীতিও চরমে। ভোটের আগে যে যার মতো করে তাল ঠুকছে। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো। আমি তো চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, 21 তারিখ থেকে লোকসভার এবং রাজ্যসভার সেশন শুরু হচ্ছে। আসুন একটা চ্যালেঞ্জ নিক মমতা বন্দ্যোপাধ্যায়, এই সেশনে কম করে একটি ভাষণ বাংলার সাংসদরা বাংলা ভাষায় দেবে। বিজেপির কজন সাংসদ দিতে পারে, আর তৃণমূলের কজন সাংসদ বাংলা ভাষায় ভাষণ দিতে পারে? আমাদের রাজু বিষ্টা বাদ দিয়ে সবাই বাংলা ভাষায় ভাষণ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কজন বাংলা ভাষায় ভাষণ দিতে পারে দেখি? বাঙালির কথা বলছেন বড় বড়। আর রাজনৈতিক এই লড়াইয়ের প্রেক্ষাপটে এবার উত্তর 24 পরগনার এক বাসিন্দাকে মহারাষ্ট্রে হেনস্থার অভিযোগ উঠল। উত্তর 24 পরগনার গোপালনগরের বাসিন্দা বিবেক গোস্বামী পরিবার নিয়ে পুনেতে থাকেন, পেশায় কোয়াক চিকিৎসক। অভিযোগ, কয়েকদিন আগে তার পরিচিত এক ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। তার সঙ্গে দেখা করতে গেলে বিবেক গোস্বামীকেও বাংলাদেশি সন্দেহে আটক করা হয় বলে দাবি করেছে তার পরিবার। পুলিশ ধরেছিল, একজনকে ধরে নিয়ে গেছিল, সে জায়গায় দেখতে গেছিল যে কি জন্য ধরেছে। তা যাই গেলি তারও ধরে, সেই সময় করছে যে এই লোকের ধরেছি, এই লোক মনে হয় তোমার কি হয়, তাই বললো। বাংলাদেশি বলে ধরেছিল? হয় হয় হয়। শুধু উত্তর 24 পরগনার গোপালনগরী নয়, এই জেলারই কদম্বগাছি 3 জন ও দেগঙ্গার একজন বাসিন্দা দীর্ঘদিন ধরে উড়িষ্যায় কাপড়ের ব্যবসা করতেন। কিন্তু অভিযোগ, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও উড়িষ্যার পুলিশ তাদের আটকে রাখে। বাঙালি বলে তো বাংলাদেশি নয়, বাঙালি তো আমরা পশ্চিমবাংলার বাসিন্দা। তাদেরকেও হেনস্থা করেছে। তারপরে অনেক দেখানোর পরে, কাগজপত্র বা ডকুমেন্টস দেখানোর পরে বা রাজ্য সরকার উদ্যোগ নেওয়ার পরে তাদেরকে ছাড়া হয়েছে। তারা বাড়ি এসছে, তারা কিন্তু আর এখন যেতে পারছে না। তাদের একটা ভীতু ভয় কাজ করছে, বা পরিবারের লোক আর যেতে চাইছে না। ভিন রাজ্যে বাংলা ভাষীদের একাংশকে আক্রমণের এই ঘটনাই এখন পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির অন্যতম প্রধান ইস্যু। সমীরণ পাল, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সৌমিতদা যথার্থভাবেই পেহেলগামের জঙ্গিদের কথা তুললেন, কিন্তু মুশকিল হয়ে গেল। আমার মনে পড়ল খাগড়াগড়ের জঙ্গিদের কথা। জেএমবি জঙ্গিরা যারা এইখানে বসে, তারপর দেখা গেল ওই বিরাট বিস্ফোরণ এবং প্রাণহানি হওয়ার পর যে তারা যে ফেক নথি তৈরি করেছিল, তারা একই সঙ্গে দুটো জায়গার ভোটার কার্ডও ছিল। এই রাজ্য থেকে তারা জাল নথি তৈরি করেছিল। জঙ্গি বললেই মনে পড়ল সাদ রাঠি। এই কিছুদিন আগের ঘটনা, আসাম পুলিশ এসে কেরল থেকে গ্রেফতার করলো যাদের, তাদের আমাদের মুর্শিদাবাদের দুটো করে পরিচয়পত্র তাদের পকেটে। কোথায় তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গে। যার ফলে এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি কেয়ার কাছে ঠিক উল্টো দিক থেকে আসব, যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা হচ্ছে, এটা আর অভিযোগের স্তরে নেই। কেন বলছি? এটা কেন প্রমাণিত বলছি? ধরুন, মহারাষ্ট্র থেকে একটা ছোট্ট ঘটনা বলি। মহারাষ্ট্র থেকে 7 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, একদম স্ট্রেট। তারপর তাদের ফেরত নেওয়া হলো কেন? দেখা গেল যে 2 জন উত্তর 24 পরগনার ভারতীয় নাগরিক, বাগদার বাসিন্দা, ভারতীয় নাগরিক। সেই 7 জনের মধ্যে 3 জন মুর্শিদাবাদের হরিহরপাড়া, বেলডাঙ্গা এবং ভগবানগোলার ভারতীয় নাগরিক। দেখা গেল এদের মধ্যে একজন বর্ধমানের মন্তেশ্বরের ভারতীয় নাগরিক। দিল্লি থেকে এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে 6 জনকে। শোনা যাচ্ছে 6 জনই বীরভূমের পাইকর বলে একটা জায়গা আছে, সেখানকার বাসিন্দা। অর্থাৎ কেয়া, এ তো প্রায় ওপেন অ্যান্ড শাট কেস হচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে যে বাংলাভাষী দেখলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বাংলাদেশি ঠাউরে হয় আটকে রাখা হচ্ছে, নয় গ্রেফতার করা হচ্ছে, নয় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেয়া ঘোষের সময় শুরু এখন। সবার আগে সুমন, আমি বলতে চাই যে আমার পূর্ববর্তী বক্তা সমীরবাবু যেটা বললেন চুড়ি নিয়ে, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মহিলা, আমার 2 হাতে চুড়ি আছে, এবং চুড়ি হচ্ছে আমার কাছে কোনো উনি বললেন হাতে চুড়ি পরে থাকা, ওনার নিজের দলের সুপ্রিমো নিজে হাতে চুড়ি পরে থাকেন। চুড়ি মানে কিন্তু কোনো কাপুরুষত্বের নিশানি নয়, চুড়ি মানে আমাদের কাছে, মহিলাদের কাছে বিরক্তির নিশানি। ঠিক আছে, আমি কোনো জনসভায় বক্তব্য রাখছি না, ভয় পাবেন না।
আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল এখন কেন অনুপ্রবেশকারী বা যারা বাংলাদেশি ভোটার কার্ড অর্থাৎ বিদেশি যারা আছে তারা আমার ভোটার কার্ডে কেন আছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা সমীরবাবুর মুখে শুনতে পাচ্ছেন না? আপনার সেই কষ্টটা আমি নিরসন করে দিচ্ছি। এখনকার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটা বক্তব্য, তিনি যখন এবিপি আনন্দে এঁকেছিলেন। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি। কালকে এই অনুষ্ঠানেই আমি পুরো অংশটা আমি বলছি। আরেকটা আছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে সেই কাগজ ছুঁড়ে ফেলার সেই ঐতিহাসিক মুহূর্তটা, এটাও মিস করা যাবে। এটাও কালকেই দেখিয়েছি, আগেও দেখিয়েছি, কালকে আমি রিপিট টেলিকাস্ট করলাম একটু না হয়। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধিতায় ছিলেন তখন তার মনে হয়েছিল যে এই রাজ্যের শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভারতীয় বাঙালিরা তারা ভোট দান করবেন। আর আপনি যেটা বলছেন ভিন রাজ্যে আজকে যে বাঙালি নিগ্রহের ঘটনা ঘটছে তার জন্য দায়ী এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি যিনি এই রাজ্যের, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, উনি তো উত্তরপ্রদেশ, গুজরাট চলে যাচ্ছেন, হরিয়ানা চলে যাচ্ছেন। আমি বলছি তামিলনাড়ুতে যে টেক্সটাইল হাব, সেখানে অধিকাংশ যারা কাজ করতেন তারা হচ্ছে উত্তর 24 পরগনার বাঙালি মুসলমান, কিন্তু এত বেশি সেখানে ভুয়ো বাংলাদেশিদের ভারতীয় করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে সবাইকে বিতাড়িত করা হচ্ছে। কেরালাতে অপারেশন ক্লিন হচ্ছে, সেখান থেকে পর্যন্ত যারা ভুয়ো, এর্নাকুলামে কিছুদিন আগেই সেখানে 27 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কর্ণাটক থেকে 300 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেভাবে একটা জাল ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম নথিপত্র, শংসাপত্র যা একটা হাব বানিয়ে ফেলেছেন, সেটা কিন্তু শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। হতে পারে কি, কিন্তু আমি বলছি চাল আর কাঁকর বাছার দায়িত্ব সেই রাজ্যের পুলিশের। সেই মানে আমি না বেছে বৈধ ভারতীয় নাগরিকদের পাঠিয়ে দেবো। চাকরি দুর্নীতিতে চলে যাবো সুমন। যে পুলিশ, যে সরকার, যে এসএসসি সামান্য যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে পারে না, আপনার মনে হয় তারা আলাদা করতে পারবে? আমি বলছি অন্য রাজ্যের পুলিশের ব্যর্থতা, অপদার্থতা। আলাদা করতে চাইছে না এই রাজ্য চাল আর কাকড়। এই রাজ্যে ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার কোর ভোট ব্যাংক, তিনি গেছেন তাদের জন্য। আচ্ছা, দিল্লিতে গেছেন, যেখানে আমাকে একটা কথা বলুন তো, যে এই যে তাদের যে এভিকশনের নোটিশ সেটা দিয়েছে মাননীয় আদালত, বিজেপি সেখানে কি করবে? তারা ইলেকট্রিক বিল দেন, 1 কোটির উপর ইলেকট্রিক বিল সে মসজিদের কাছে তারা পাও না, তো ইলেকট্রিক বিল না দিলে ইলেকট্রিক বিল কেটে দিয়েছে, তারা সেই কারণে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি মসজিদটা বললে, মন্দিরটা বললে না, এই একই অভিযোগ মন্দিরের বিরুদ্ধে উঠেছে, দুটোই বলতে হবে। আমি কোনোটাই আমি বাদ দেব না, আমি পালিয়ে যেতে আসিনি, এখানে সব ইস্যু বলতে এসেছি। এবং এখানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাঙালি বিদ্বেষী এবং বাঙালিদের জন্য ক্ষতিকারক মুখ্যমন্ত্রী সারা দেশে নেই। কেন বলছি? উনি বাঙালির কথা বলছেন। আমার এই রাজ্যের 26,000 যারা চাকরি হারিয়েছে তারা বাঙালি নন? এই গত 1 মাসে 26টা ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে বাংলার মেয়ের উপরে। মমতা ব্যানার্জি কেন চুপ করে রয়েছেন? কসবা নিয়ে কিছু বলেননি কেন? তারা বাঙালি নন? আমার এই রাজ্যে যে চাল আর কাপড় বললেন, তারা রয়েছেন ডিএ, যারা সরকারি বাঙালি কর্মচারী, তাদের ডিএ দিতে টালবাহানা করছেন, তারা বাঙালি নন? শেষকালে একটা কথা বলতে চাই সুমন, রোহিঙ্গা মেরে, বাঙালি মেরে রোহিঙ্গা প্রেম, মমতা ব্যানার্জি সেম। ধন্যবাদ। সমিত দা, আমার একটাই বক্তব্য আছে, কেয়া দেবীর বক্তব্যের সুর টেনে। উনি তামিলনাড়ুতে চলে গেলেন, গিয়ে বললেন যে ওখানে নাকি বাংলাদেশি ঠিকই বলেছেন, ঠিক বলছেন। তামিলনাড়ুর লোকেরা কিন্তু তামিল ভাষায় কথা বলে। সুমন বাবু, শ্রীলঙ্কার অধিকাংশ লোক কোন ভাষায় কথা বলে? তামিল ভাষায়। তা সেখানে আবার অনুপ্রবেশ ঘটেনি তো। তার কারণ আপনি যদি বাংলায় কথা বললে যদি ভারত বিরোধী হয়ে যান, তাতে শ্রীলঙ্কার অনুপ্রবেশকারী নেই তো, যারা এসে রাজীব গান্ধীকে খুন করেছিল। আমি জানি না, আমি দাওয়াতে যাই না, নেমন্তন্নতে যাই, আমি স্নান করি না, আমি স্নান করি, গোসল করি না। আপনার সঙ্গে আমি ঝগড়া করব না, ঝগড়া না, আমি তো জিজ্ঞেস করছি আপনাকে। কিন্তু তামিল ভাষায় শ্রীলঙ্কার মানুষও কথা বলে, অনুপ্রবেশকারী নয় তো। তার কারণ তাদেরকে এবার পুশব্যাক করবেন। কেয়া খানিকক্ষণ আগে বলেছে যে রিপিট টেলিকাস্ট আজকে নয় আমি করলাম, আমি রিপিট টেলিকাস্টে যাচ্ছি না। আমি শুধু যে এই যে ভুয়ো ভোটার কার্ড ইত্যাদি হচ্ছে, আমি আর্কাইভে দেখছিলাম 2009 সালের মার্চ মাসে নির্বাচন কমিশনের কাছে একেবারে তালিকা দিয়ে, 1-2 নয়,
46,000 ভুয়ো ভোটারের অভিযোগ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মানে যখন সিপিএমের সরকার ছিল তখন ভুয়ো ভোটার ছিল। এবং এই অভিযোগ কি ইন্টারেস্টিংলি দেখুন, ওই বছরই দেখতে পাচ্ছি 2009 সালে 9ই এপ্রিল শুভেন্দু অধিকারী, তখন তৃণমূল কংগ্রেস করেন, তখন বলছেন শুধু তমলুকে প্রায় 3,600 এবং কাঁথিতে 2,450 ভোটার কার্ডে অনিয়ম ছিল, ভুয়ো এবং জাল হওয়ার সম্ভাবনা বলে বলেছিলেন। অর্থাৎ 2011 পরবর্তী সময় যে তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি রিপিট করব না, 2004 সাল থেকে একক লড়াই করেছিলেন 4 এবং 5 মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে, একমাত্র সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনুপ্রবেশের বিরুদ্ধে, সরাসরি একদম নির্দ্বিধায় অনুপ্রবেশের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের সেই জবাব চাওয়া, সেই প্রতিবাদ কোথায় গেল? তার মানে অনুপ্রবেশ কি হচ্ছে না? তথ্য পরিসংখ্যান গতকাল দেখিয়েছে, এই অনুষ্ঠানে আবার দেখাবো, ঠিক উল্টো কথা বলছে। কিন্তু এইখান থেকে এতক্ষণ যারা দেখছেন তারা যদি ভাবছেন যে এই পুরো দ্বন্দ্বটা রাজ্যের শাসক আর রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে হচ্ছে, না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তৃতা একটা বড় অংশ জুড়ে ছিল সিপিএম। অ্যাবসলিউটলি বামেদের চূড়ান্ত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভাষায় করেছেন দেখাবো। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের একাংশকে হেনস্থা ও অত্যাচারের ঘটনাকে সামনে রেখে 21শে জুলাইয়ের আগেই তৃণমূলের মেগা মিছিল। একসঙ্গে রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্ল্যাকার্ড থেকে স্লোগান, সবটাই বিজেপির বিরুদ্ধে। কিন্তু ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের হাত থেকে বাদ গেল না সিপিএম। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে, জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। সিপিএম মহাশূন্যে থাকলে উনি মহানন্দে নাচতে পারেন, কিন্তু ওনার সেই মহাশূন্যের মহানন্দে নাচা, সেটা যে তামান্নাকে খুন করে দেয়, সেটা যে অভয়ের ঘটনা ঘটায়, উত্তর পাওয়া যায় না, সেটা যে আনিস খানের ঘটনা ঘটায়, মহাশূন্যে থাকলে সিপিএম ওনার আনন্দ হতে পারে, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন তাদের জীবন জীবিকা লড়াই ভবিষ্যৎ তা বিপদাপন্ন হয়ে যায়। সিপিএমকে আক্রমণ করলেও সরাসরি নাম করে কংগ্রেসকে আক্রমণের পথে হাঁটলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কার্যত ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন, তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। বিজেপিকে ওনার এই বিরোধিতাটা মাঝে মাঝে হঠাৎ করে বিবেক জাগ্রত হয়, তখন ইন্দিরা গান্ধীকে মনে পড়ে, জওহরলাল নেহরুকে মনে পড়ে, আবার কখনো কখনো গিয়ে মোদির পাশে বসতে হয়, বিলগুলোকে সমর্থন করতে হয়, পাশে থাকতে হয়, দাদার যে সমস্ত মানে ধর্মীয় উন্মাদনা তাতে বায়নারি সৃষ্টি করতে হয়, এইসব করে। 2021 সালের বিধানসভা ভোটে সিপিএম ও কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি, কিন্তু 2024 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে 12টি আসনে এগিয়ে রয়েছে বাম ও কংগ্রেস। বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগে পথে নেমেছে সিপিএম কংগ্রেস তৃণমূলের আগেই। বিধানসভা ভোটে সিপিএম তাদের হারানো সংখ্যালঘু ভোট কিছুটা ফিরে পেলেও আংশিক হলেও ধাক্কা খেতে পারে তৃণমূল। সেই কথা মাথায় রেখেই কি শূন্য হলেও এখনো ভোট রাজনীতিতে সিপিএম এর গুরুত্ব বুঝেই তাকেও আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পরের পর আক্রমণ, কার্পেট বম্বিং একেবারে, যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েও লজ্জা নেই, বামরাম জোট বেঁধেছে, এত অত্যাচার করেও স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে, গড়বেতায় হত্যা করবে, কোচবিহারে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে। কিন্তু শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে, যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন, কংগ্রেস, যারাও শূন্য থেকে মহাশূন্যের কথা তাদের বিরুদ্ধেও বলতে পারতেন, বললেন না, এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে, কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না। এর কারণ কি মনে হয়? মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য? শতরূপ, সত্যি কথা বলতে আমি ঠিক জানি না।
উনি কাকে আক্রমণ করবেন, কাকে করবেন না, কেন করবেন না, এগুলো কোনো কালেই আমার খুব একটা মাথায় ঢোকে না, আজকেও ঢোকেনি। তবে আমি একটা কথা বলছি, উনি বাম বিজেপিকে বললেন জগাই মাথাই হয়েছে। ঘটনা দেখুন, আমরা জগাই না মাথায় জানি না, কিন্তু রাজ্য তখন ভোঁদাইরা চালাচ্ছে। সুতরাং তারা কি করছে না করছে তার ওপর নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে না থাকবে। তার বাইরে কে জগাই হলো কে মাদাই হলো কি যায় আসে। এটা কথা শুনুন, গণতন্ত্রের বিরোধীদের গুরুত্ব প্রচুর। হ্যাঁ, ভালো কথা, সেটা উনি বুঝে থাকলে ভালো। আমি একটা কথা বলছি সুমনদা, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ইস্যুতে বাংলায় মিছিল করার জন্য। কদিন আগে ওয়াকফ নিয়ে বলেছিলেন না, যা হচ্ছে তো দিল্লিতে হচ্ছে, বাংলায় তো আমরা এটা করছি না, সুতরাং বাংলায় মিছিল করা যাবে না, যা মিছিল করা দিল্লিতে গিয়ে করুন, অন্য রাজ্যে গিয়ে করুন। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়, ধরুন বাঙালিকে বিদেশি বলে বাইরে পাঠিয়ে দেওয়া, এটাও তো বাংলায় হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে, তবু আপনি যে গুরুত্ব বুঝতে পেরে বাংলায় মিছিল করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি সুমনদা, যাদের কান ধরার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে। আমি দুটো ক্ষেত্রেই বলছি, দুটো পার্টির ক্ষেত্রেই বলছি। অনুপ্রবেশ যদি হয়ে থাকে একেবারে তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের। কেন্দ্রের সরকার যে পার্টি চালায় তারা সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই, যদি মানুষ কেন যদি একটা গরু ছাগলও ঢুকে থাকে অন্য কোনো দেশ থেকে সীমান্ত পার করে, তার দায়িত্ব খালি নয়, তার কৈফিয়তও দিতে হবে কেন্দ্রের সরকারকে, বিজেপিকে। কিন্তু যদি কেন বললে তোমার নিজের সংশয় আছে? না না, ঢুকেছে তো নিশ্চয়ই, তো এনারা বলছেন যখন তার তো ঢুকে নিয়ে হতে পারে না, কিন্তু আমি বলছি যদি ঢুকে থাকে, একজনও কেউ ঢুকে থাকে, তার উত্তর কেন্দ্রের সরকারকে দিতে হবে, তা না করে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান এরাই দিচ্ছে। আমি দেবাশিস বাবু যে কথাটা বললেন, কথাটা তো খুব সাংঘাতিক কথা। উনি, আমি জানি না কী অর্থে বললেন, যে 5টা রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, পশ্চিমবাংলা ছাড়া যেহেতু বাকি রাজ্য 4টে রাজ্যের সীমান্ত যেগুলো বাংলাদেশের সাথে আছে সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে, সেহেতু ওখানে বিএসএফ অনেক সিরিয়াসলি কাজ করছে। তার মানে এই রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত নয়, সেহেতু ইচ্ছে করে বিএসএফ এখানে ঢিলে দিয়েছে নাকি? মানে এটা কি অমিত শাহ বলে দিয়েছে যে আপাতত সিভিক ভলেন্টিয়াররা বর্ডার পাহারা দিক, আমরা সরকারে আসলে তখন আমরা দেখবো, তা নাহলে বাংলা দিয়ে অনুপ্রবেশ ঘটুক? যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব চিন্তার বিষয়। তার থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন, আমার জন্ম 86 সালে, আমি 90-এর দশকে 2000 সালের পরের দিকটায় মোটামুটি বড় হয়েছি, আমার রাজনীতি সম্পর্কে খবর রাখা শুরু হয়েছে। আমি আমার কথা বলছি সুমনদা, পশ্চিমবাংলার ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে, এইটা আমি কোনোদিন কোনো বিজেপি নেতার মুখে শুনিনি। এটা আমি প্রথম শুনেছিলাম মমতা ব্যানার্জির মুখে, আমি যে সময় পশ্চিমবাংলায় বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এন্টিটি ইন মাই স্টেট হু টোল্ড মি, যার থেকে আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো, ভোটার লিস্টে যে নামগুলো দেখছো, সবাই তোমার স্বজন নয়, এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে। কেয়াদি যে ভিডিওটা দেখালো, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা ইত্যাদি সব কিছু হয়েছে। আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে, সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে, তাতে বলার কিছু নেই, কিন্তু এইটা কিন্তু ঘটনা। এবার মনে আছে কিনা জানি না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরিক লালকৃষ্ণ আদবানি একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের, যে অনুপ্রবেশ রুখতে বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে। আমি বলছি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন তৃণমূল নেতারা যে এটা এই বিবৃতি অর্থহীন। দেখো, এইটাই তো হওয়া উচিত, এইটাই তো হওয়া উচিত যে দুটো দলের মধ্যে হাজার ঝামেলা থাক না কেন, এই ধরনের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে। এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে চিরকাল ছিল, ইদানিংকালেও যে নেই তা নয়। আমরা কদিন আগেই দেখলাম কেরালা, আসাম এবং পশ্চিমবাংলা থেকে একসঙ্গে কিছু জঙ্গি ধরপাকড় হলো। একটা রাজ্যে সরকার চালাচ্ছিল বিজেপি, একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস, একটা রাজ্যে বামপন্থীরা সরকার চালাচ্ছে, কিন্তু 3টে রাজ্য নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করে কিন্তু জঙ্গিদেরকে ধরলো। এই সাম্প্রতিক উদাহরণও কিন্তু রয়েছে। তাহলে কেন এইটাই একটা সাধারণ চিত্র হবে না? তবে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, সুমন, আমরা যাই বলি না কেন, আজকে যেটা হচ্ছে অন্যান্য রাজ্যে, এইটাকে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশের নাম করে চালানো যাবে না। এর মধ্যে পরিষ্কার বিজেপি আরএসএস এর যে একটা হিন্দুস্তানের দর্শন আছে, তার এটা একটা ম্যানিফেস্টেশন। হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির একজন মুখ্যমন্ত্রী, যদি আজকে প্রকাশ্যে এই কথাটা বলেন যে এইবার আমাদের বাংলাদেশি চিনতে সুবিধা হবে, কেন না পপুলেশন সার্ভেতে যে মাতৃভাষা লিখবে বাংলা, আমরা চিনে নিতে পারবো যে এরা হচ্ছে বাংলাদেশি। বলছি এই কথাটা বলার পরে কেন পশ্চিমবাংলা বিজেপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হবে না যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলছি হেমন্ত বিশ্ব শর্মার এই কথাটাকে যেন উইথড্র করা হয়? এইটুকু কি আমরা আশা করতে পারি না? বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে আসা তো পরে, আমি অতটা না ধরছিও না, আশা করছি না। এবং এইটাই প্রথম নয়, কয়েক বছর আগেকার কথা, 2 বছর আগেকার আমাদের মনে আছে, কৈলাস বিজয়বর্গী প্রকাশ্য সভায় বলছেন যে আমার বাড়িতে কিছু লোক রাজমিস্ত্রির কাজ করছিল, দেখলাম দুপুরবেলা ওরা চিড়ে খাচ্ছে দেখে বুঝতে পারলাম এরা তার মানে বাংলাদেশি, বাংলায় কথা বলছে এবং চিড়ে খাচ্ছে। সরস্বতী পূজার দধিকর্মা হয় চিড়ে দিয়ে, তার মানে কেয়াদিরা যে বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো নাকি হয় না, বিজেপি আসছে না বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হচ্ছে না, বিজেপি আসলে তো সরস্বতী পুজো ব্যান হয়ে যাবে পশ্চিমবাংলায়, দধিকর্মা চিড়ে দিয়ে করা যাবে না। আমার শেষ উদাহরণ দিচ্ছি, পরেশ রাওয়াল, আমাদের মনে আছে সবাই, বিজেপির একজন এমপি, তিনি সবাই দাঁড়িয়ে বলছেন যে মাছি খা রা থা, মাছ খাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশি। আমি বলছি বিজেপির এই যে একটা আদারাইজেশন, যে হিন্দিতে কথা বলে না, যে হিন্দু নয় সে হিন্দুস্তানি নয়, বিজেপির এই যে আদারাইজেশনের পলিটিক্স, তার কিন্তু এটা একটা ম্যানিফেস্টেশন।
প্রথম কথা বলে দিই যে আসামের হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য বা কথা শতরূপ বলল সেই বিষয়ে স্পষ্ট হচ্ছে যে ওই যাদেরকে ওই কোচ বা রাজবংশী যাদের ধরা হয়েছিল তাদের বিরুদ্ধে যা কেস সেগুলো ইতিমধ্যে আসাম সরকার সেগুলোকে ড্রপ করে দিয়েছে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বলে দিয়েছেন ভারতীয় যারা বাঙালি রয়েছেন, ভারতীয় বাঙালি, তাদের বিরুদ্ধে কোনো কেস আসাম গভর্নমেন্ট করছেন না। দ্বিতীয়, আচ্ছা তৃতীয় কথা খুব ইন্টারেস্টিং, ভারতের নাগরিক তার কেন হ্যারাসমেন্টটাই হবে? আমি পুশব্যাক তো বাদ দিলাম। তো দুটো উদাহরণ, যে উত্তম রাজবংশী নিয়ে আপনারা স্টোরি করেছিলেন আরতি দেবী, তারা পরে কি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের কাছ থেকে তারা প্রয়োজনে নথি পাননি সুমন। তারা বলছে আমাদের 14 গোষ্ঠীর নথি চেয়েছে এই রাজ্যের সরকার, সুতরাং তারা পাননি, হ্যারাস্ট হয়েছেন। আচ্ছা আরেকটা সতেরো খুব সুন্দর একটা কথা বলেছে ওই শেখ সাদ রানীর এটা নিয়ে, সেখানে 3টে রাজ্যের কথা বলেছে, 2টো রাজ্য আসাম সরকার তারা কেরালায় গিয়ে কিন্তু এবং কেরল সরকার কেরল পুলিশ সহযোগিতা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের বা পশ্চিমবঙ্গ প্রশাসনের সহযোগিতার কথা জানেন তো, তারা দুটো জায়গায়, একটাই নয় কিন্তু দুটো বিধানসভা কেন্দ্রে এই শেখ সাদ রানী যে কিনা সন্ত্রাসবাদী তাকে ভোটার বানিয়ে তাকে তৃণমূলের আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কেয়াদি আমার পাশে বসে দেখতে পাচ্ছেন, শান্তনু ঠাকুরের ইস্যু করা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আলোচনা করেছি। দুজন লোক, একজনের নাম হচ্ছে সেটারও ক্রেডিবিলিটি ওই সরকার দেয়নি। আমি একমত। এই যে কথাটা যে ভারতীয় বাঙালি তার বিরুদ্ধে কিছু বলবো না, বাংলা ভাষা শুনে সে ভারতীয় না বাংলাদেশি এটা ঠিক করার দায়িত্ব বা অধিকার বা ক্ষমতা হেমন্ত বিশ্ব শর্মাকে কে দিয়েছে? আমি একমত। আমি তার সঙ্গে শুধু যোগ করবো যে সিএ যদি কেউ পড়ে থাকেন, হ্যাঁ সমিতার কাছেই যাব, সিএ যদি পড়ে থাকেন তাতে আছে যে ধর্মীয় সংগঠনের শংসাপত্র লাগবে, অর্থাৎ তারা যথার্থ শংসাপত্র দিয়ে কেন বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবেন। সম্পূর্ণ একমত। আবার বলছি, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়া সম্প্রদায়ের একজন নেতার যদি মতুয়া সংগঠনের নেতার সার্টিফাই করা কাগজের কোনো মূল্য না থাকে, তাহলে তো অবশ্যই সিএ এর ভিত্তিটা নিয়ে প্রশ্ন উঠে যায়। সমীরদা কিছু বলছিলেন? আমার দুটো কথা সংযোজন করার আছে, শুধু অতিরিক্ত কিছু বলার নেই। শতরূপ ঠিকই বলেছে, একটা চিড়ের কথা, আরেকটা হচ্ছে পরেশ রাওয়ালের কথা, মাছলি বাবা, ঠিক আছে। আমি তার সঙ্গে অতিরিক্ত একটা অ্যাড করছি, বিজেপি বলেছিল লুঙ্গি পরা মানে এরা মুসলমান, হিন্দুরা লুঙ্গি পরে না। এটা কোথায় বলেছেন জানি না, আপনি আমি বলছি, আমার এখনো আমার স্মৃতিটা নষ্ট হয়ে যায়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে পোশাক দেখে চেনা যায়। ঠিকই বলেছে, ওটা শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে যা বলার, সেটাই তো বিব্রত হয়েছে সিপিএম, তার কারণ শ্রমিক ভট্টাচার্য মহাজোটের তত্ত্ব বলে দিয়েছে। দ্বিতীয় কথা, উনি একটা দস্তাবেজের কথা বললেন না, 13টা প্রমাণপত্র না 14টা প্রমাণপত্র, সুপ্রিম কোর্ট তো 3টে প্রমাণপত্রের কথা বলেছে। সুপ্রিম কোর্টের জজ সাহেব মনে করিয়ে দিই, ঠিকই কথা, বিজেপির পক্ষ থেকে লুঙ্গি পরা মানে বাংলাদেশি বলা হয়েছিল। কে বলেছিল তাও বলে দিচ্ছি, প্রেস কনফারেন্স করে জয়প্রকাশ মজুমদার বলতো যে লুঙ্গি বাহিনী লাথি মেরেছে আমাকে, সেই জয়প্রকাশ মজুমদার এখন পারমিশন দিলে সমীরদা মুখ খুলতে পারে। কেমন জানা আছে, লুঙ্গি প্রেস কনফারেন্স করে মমতাজ বেগম, মমতাজ বেগম লুঙ্গি বাহিনী, মমতাজ বেগম লুঙ্গি বাহিনী, মমতাজ বেগম নাম শুনেছেন যে কোন সিপিএম বলেছে মমতাজ বেগম বলেনি। আমি বলছি আলোচনাটা এবার পোশাক থেকে আমি একটু পোশাকি জায়গায় নিয়ে আসি। আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলাম, তার কাছে যাওয়ার আগে এই রাজনৈতিক টানাপোড়েন খুব স্বাভাবিক, দুটো বিরাট মিছিল বেরিয়েছে, গতকাল আরও দুটো মিছিল বেরিয়েছিল, রাজনৈতিক টানাপোড়েন স্বাভাবিক, কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংস্থাটির সিদ্ধান্তের সঙ্গে আমার আপনার প্রত্যেকের জীবন যুক্ত, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। আজকে সেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একেবারে সরাসরি টানাপোড়েন রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে। প্রথমে প্রতিবেদন। ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি, নো ইম্পার্শিয়াল পিপল আর দেয়ার। অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার ভিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে।
বিধানসভা নির্বাচন পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ, ভোট গণনা সবটাই হয় তাদের তত্ত্বাবধানে। আর ভোটের মাস দশেক আগে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উল্টো দিকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যে যারা ভোটার তালিকা তৈরি করেন তাদের একাংশকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট করানোর, কিন্তু তাদের বিভিন্ন অংশের বিরুদ্ধেই তৃণমূল বিজেপির পক্ষপাতিত্বের অভিযোগ নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है, बंगाल में भी प्लान करना है। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে না। সাত শেখ হরিহরপাড়া মুর্শিদাবাদে যে গ্রেপ্তার হয়েছে তিনি 3 বার তৃণমূলকে ভোট দিয়েছেন। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে, কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ থেকে বাদ পড়েননি মুখ্য নির্বাচন কমিশনারও। আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম বিকজ অফ দ্য চেয়ার, বাট হি ওয়াজ দ্য प्रिंसिपल सेक्रेटरी ऑफ होम मिनिस्टर, द सेक्रेटरी ऑफ होम मिनिस्टर अमित शाह। चुनाव का पहले उसको अंदाजा हुआ है, ऐसा करके वो बीजेपी को भी जिताया था, आपको पता है इलेक्शन का टाइम में ऐसा करके जीता, बीजेपी जीता नहीं। আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। সব মিলিয়ে ভোট যত এগোচ্ছে, ভোটার তালিকা নিয়ে ততই চড়ছে রাজনীতির পারদ। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, আমাদের প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে নিয়ে কার্যত আপনারা দেখলেন যে শুম্ভ নিশুম্ভের লড়াই চলছে, তাতে বাংলার 10 কোটি মানুষের কি আদৌ কোনো উপকার হবে? আমি প্রথমে আসি শুভেন্দু অধিকারীর দাবিতে। ভোটার তালিকা বাংলাদেশি অনুপ্রবেশ মুক্ত করতে হবে প্রথম দাবি। তার পরের বক্তব্য, পশ্চিমবঙ্গে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, বাংলায় বিহার মডেল চাই। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলছেন নির্বাচন কমিশনে বিজেপির লোক ভর্তি, কমিশনের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, কোনো নিরপেক্ষ লোক নেই, এই বাংলায় কিছুতেই বিহার মডেল করতে দেব না। আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে পরিষ্কার প্রশ্ন যে এই দড়ি টানাটানিতে আদৌ একটা অনুপ্রবেশ মুক্ত, মানে ভেজাল মুক্ত, নির্ভুল তালিকার ধারে কাছে আমরা পৌঁছতে পারবো, নাকি আলটিমেটলি শুধু জনসভার মঞ্চ গরম হবে আর তালিকায় যত জল ছিল তত জলই থেকে যাবে? আমাদের সংবিধানে পার্ট 15-তে ইলেকশন কমিশন নিয়ে যাবতীয় নিয়ম কানুনের কথা বলে দেওয়া আছে, 324 থেকে 329 ধারা। তো এখানে যেটা বলা আছে যে আপনারা জানেন সে অনুসারে প্রথমে একজনের নির্বাচন কমিশন ছিল, এখন সেখানে একজন মুখ্য নির্বাচনী কমিশনার হয়েছে এবং আরও 2জন কমিশনার আছেন। সেখানে যে আইনগুলোর কথা বলা আছে 24-এর পর 25-এ আছে যে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স এগুলোর ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না ইলেকটোরাল রোল থেকে। 26 নম্বর যে ধারা আছে সেখানে বলা আছে যে যে ইলেকটোরাল রোলটা হবে সেটা ইংরেজি কথাটা হচ্ছে অ্যাডাল্ট সাফরেজ, তার মানে প্রাপ্ত বয়স্ক ভোটাধিকার সব লোকদের একদম। আচ্ছা, এরপরে 27-28-এ বলা আছে যে পার্লামেন্ট আইন করতে পারবে এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি আইন করতে পারবে। অর্থাৎ সংবিধানে খুব পরিষ্কার বলা আছে যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশন কিছু করতে বলবেন আর নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য, এরকম নয়। তেমনি আমাদের রাজ্যের যে নির্বাচন কমিশনার আছে, আমি বলি যে 324 ধারায় এই ক্ষমতা দেওয়া আছে
যে তারা রিজিওনাল কমিশনার নিযুক্ত করতে পারেন কোনো রাজ্যের জন্যে বা ইউনিয়ন টেরিটরির জন্যে বা অন্য কোনো অঞ্চলের জন্যে। কিন্তু সাধারণত যেটা এখানে ফলো করা হয় 243K এবং 243ZA ধারা অনুসারে আমাদের চিফ ইলেকটোরাল অফিসার স্টেটের নিয়োগ করা হয়, প্রতিটা স্টেটেই হয়। এখন আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে, আমি আপনাদের অনুরোধ করব 2023 সালে ইলেকশন ঘোষণা এবং তার আগে কাকে সেখানে চিফ ইলেকটোরাল অফিসার করা হয়েছিল, ওখানে যে বলছেন যে কে সেক্রেটারি ছিলেন, এখানে কে ছিলেন? অর্থাৎ মুখ্যমন্ত্রী তারা অভিজ্ঞতা থেকে জানেন যে উনি কাকে চিফ ইলেকটোরাল অফিসার করেছিলেন এবং পঞ্চায়েত ভোটে, মিউনিসিপ্যাল ভোটে কীরকম দলের হয়ে তিনি কাজ করেছিলেন। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যারা সেখানকার পার্টি নিয়োগ করেছে তাদের হয়ে কাজ করছেন। দুঃখের বিষয় যে আমাদের যারা সংবিধান তৈরি করেছিলেন তারা মনে করেছিলেন যে এইসব পদে যারা আসবেন তারা নিরপেক্ষ হবেন, কিন্তু না কেন্দ্রীয় নির্বাচন কমিশনাররা না চিফ ইলেকটোরাল অফিসার নিরপেক্ষভাবে কাজ করছেন, যার জন্য প্রশ্ন উঠছেন। নিরপেক্ষ হলে প্রশ্ন উঠবে না। এত একটা পয়েন্ট গেল। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষীদের জন্যে মিছিল করছেন। কেন করছেন? কারণ নিয়োগ দুর্নীতিতে আরজি করে সাউথ কলকাতা ল কলেজে মুখে এত আলকাতরা লেগেছে যে সেগুলো কিছুতে ধুয়ে পরিষ্কার করা যাচ্ছে না। এখন বাংলা ভাষীদের প্রতি তার যে প্রীতি সেই কথার মনে পড়েছে। আমি একটা প্রশ্ন করছি। আমার বাড়ি মুর্শিদাবাদ, মূলত মুর্শিদাবাদ জেলার অঞ্চলগুলো নিয়ে ওখানে 3টে লোকসভা কেন্দ্র আছে, তার মধ্যে বহরমপুর একটি। আচ্ছা, বহরমপুর লোকসভা কেন্দ্রের যারা ভোটার তারা বাঙালি না অবাঙালি? তো আপনার যখন সেখানে শুধু অবাঙালি না, অন্য রাজ্য থেকে অবাঙালিকে এনে তাকে প্রার্থী করলেন, একজন বাঙালি ছেলে বা মেয়েকে বঞ্চিত করে, আপনার বাংলাভাষীদের প্রতি প্রীতির কথা মনে ছিল না? সঞ্চালক মহাশয়, আমি এই স্বাধীন ভারতে বাঙালি হয়ে জন্মেছি এবং আমি কোনো রকম রিজার্ভেশনের সুযোগ না নিয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইপিএস হয়েছি। কিন্তু আমি যখন সিনিয়র মোস্ট ডিজি ছিলাম, আমার ডিজি হওয়ার কথা, ডিজি পদ থেকে আমাকে বঞ্চিত করে একজন অবাধ বাঙালিকে ডিজি করার জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বইয়ের লেখা জাল করে, শুধু তাই না সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছেন। এই কথা যদি মিথ্যে বলছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজকে বাঙালিদের জন্য এত দরদ উথলে পড়ছে কেন? আমি বলছি যে ইউসুফ পাঠান, উনি নামটা বলেননি, আমি নামটা বলেছি। কেন এই বাংলার প্রার্থী হবেন যিনি একটা বাক্য সঠিকভাবে বাংলায় বলতে পারেন না? আমি তার আগে নজরুল বাবুর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। উনি বেসিক্যালি তৃণমূল বিরোধী। কেন উনি তৃণমূল বিরোধী আজকে নিজে মুখে বলে দিলেন। উনি ডিজি উনি হতে পারেননি এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। উনি বললেন একটু আগে, সেখানে ওনার জায়গায় একজন অবাঙালিকে বসিয়েছেন। এর জন্য নজরুল বাবুকে অশেষ ধন্যবাদ একদিনে ঝুলি থেকে বেড়ালটা বের করার জন্য। আমাকে বলতে দেয়া হোক, আমি সমীর বাবুকে চ্যালেঞ্জ করছি। আমি চ্যালেঞ্জ করি, কি হবে? শুনুন, যে উনি আমার বইয়ের লেখা জাল করেছেন, আপনি যে কোনো আইন জানার লোক দেখেন, কোর্টে যান না, কোর্টে গিয়ে প্রমাণ করে দিন না। কোর্টে মামলা চলছে, আজকেও ছিল। আদালতে যান, কোর্টে মামলা চলছে, আজকেও ছিল। আমি এবার লার্জার ইস্যুতে আছি। এটা একটা ব্যক্তিগত আক্রমণ হলো, তার বাইরে বুয়াদার কথার মধ্যে আমি সরি টু সে আমি কোনো রাজনৈতিক যুক্তি খুঁজে পেলাম না। এটা একজন মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো। আমি বলছি না, এগোতে হবে, এখনো 3 জন বলার সুযোগ পাননি। আমি নজরুল সাহেবের সাথে একটা জায়গাতে একমত হয়েও আমি তার অতিক্রম করে একটা কথা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রীতি নিয়ে ধান্দাবাজি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যে পরিবেশটা চলছে গোটা দেশ জুড়ে, আমি খালি বলছি এটা কয়েকটা লোককে খালি ধরে তাড়িয়ে দেওয়ার ব্যাপার না। তুমি সুমনদা কালকে যদি কোনো একটা ভারতের কোনো রাজ্য ধরো পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছ, খালি একটা
স্টেশনারি দোকানে দাঁড়িয়ে যখন কোনো জিনিস কিনবে, তোমার উচ্চারণ শুনে বাংলা, তুমি বাঙালি এটা বুঝে আশপাশের লোক যে তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে না, এই অবস্থায় যে আজকে বাঙালিকে গোটা দেশে পড়তে হচ্ছে, এইটা কি আমাদের প্রাপ্য ছিল? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে, কিন্তু যেটা বলছে এটা স্টিগমা। বাঙালি হওয়া কি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে স্টিগমা? আমি দ্রুত যাব দুজনের কাছে। হ্যাঁ, দুজনের কাছে অনেকে আমি অনুরোধ করবো এই কথাটা ভবিষ্যতে বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ধান্দাবাজি, আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটার নাম আমরা বাঙালি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সেখানে জাতি, ধর্ম, বর্ণ তার বাইরে গিয়ে এটা ন্যাশনাল আমি বলছি, কিন্তু বাইরে থেকে প্রার্থী বাংলার কনস্টিটিউশনে আমদানি করতে হবে কেন? আচ্ছা, খুব ইন্টারেস্টিং। ভালো লাগে সে দেখুন পুজোর হতে চিত্র ভালো লাগে। আমার বক্তব্য হচ্ছে নজরুল সাহেব একটা কথা বললেন, নজরুল স্যার বললেন একটা কথা যে এই সীতারাম ইয়েচুরিকে দুজনকেই থামালাম। হ্যাঁ সমিতা প্লিজ একটু বলতে দিন। আমার বক্তব্য হচ্ছে নজরুল স্যার যেটা বললেন, উনি প্রশ্ন তুললেন বর্তমানের যে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয়, তার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তার নাকি মনে প্রশ্ন রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই 2014-র আগে কতগুলো মুখ্য নির্বাচনী আধিকারিক কংগ্রেসের হয়ে রাজ্যসভায় সাংসদ হয়েছে, তার তালিকাটা উনি জানেন তো নিশ্চয়ই। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা তার সাজে না, এবং এই মুহূর্তে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনজনের সুপারিশ লাগে সমান। একজন হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের বিরোধী দলনেতা, এবং একজন হচ্ছে যে কোনো একটা ক্যাবিনেট মন্ত্রী। তো সেখানে দাঁড়িয়ে এবার আমার তিনজন বক্তা এখনো বলেননি, আমার এই আলোচনা আগে নিতে হবে। আমি আবার যে নামটা কেয়া বললো না, আমি বলছি MS গিলের কথা বলছিলেন, কিন্তু আমি আবার খবরে ফিরবো এবং বিষয়ে ফিরবো। আমি হ্যাঁ, সমীর বাবুকে আমি যে দ্বিতীয় চ্যালেঞ্জটা বলছি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের রায় জাল করে ফাইলে সই করেননি, এটা যদি প্রমাণ করতে পারেন ওনার কথা আমি মেনে নেব। আবার বলছি আপনি কোর্টে যান না, এবার কোর্ট এবং এই কেস থেকে আমায় বেরোতে হবে। তার কারণ আমরা না নজরুল, এই ব্যক্তিগত আপনার মামলা নিয়ে তো আলোচনা করার জন্য। আচ্ছা, ব্যক্তিগতের বাইরে বলতে দিন। আচ্ছা, আপনি যে উদাহরণ দিলেন, বাংলা ভাষা বললেই বাংলাদেশে এটা যেমন প্রমাণ হয় না, বাংলা ভাষা বললেই ভারতীয় এটাও প্রমাণ হয় না। তো আমরা তাহলে 10 টাকার নোটের পেছনে বাংলা ভাষায় কেন 10 টাকা লেখা আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন উনি বলছেন যে বাংলাদেশী হতে পারে, বাংলা বললে তো আন্তর্জাতিক বাক্যটা শেষ করে বাংলায় লেখলেই কথা বললেই সে ভারতীয় সময় বলবেন সেটা। তো আরেকজন আছেন তো আপনার, এই ধরুন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলা যে লোক পাচ্ছেন, তাদের যদি তারা পরীক্ষা নিরীক্ষা করে সত্যিই সন্তুষ্ট হন যে এরা ভারতীয় নন, তাদের বাংলাদেশে পাঠাতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পাঠানোর পর তাহলে আপনি ফেরত আনছেন। ঠিক, একদম। তার মানে আপনার পরীক্ষা নিরীক্ষাটা সঠিক ছিল না? এটা মমতা ব্যানার্জি এবং বিজেপির কেন্দ্রের নেতাদের সঙ্গে সমঝোতার ফল। মমতা ব্যানার্জি যাতে শুনুন, সুবিধা নিয়ে আপনার কি প্রমাণ আছে আপনার কাছে? বলুন আপনার কাছে কোন সমঝোতার কথা বলছেন, কোন সমঝোতার কথা বলছেন? এটা তো বুঝতে পারছি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনারা বাংলাদেশি বলে পাঠিয়ে আবার বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে ফেরত এনেছেন কিনা বাংলাদেশে? আচ্ছা বেশ, আমি দুপক্ষকে এবার থামালাম।
তার কারণ হচ্ছে ঠিক যেমন আজকে পুনেতে যা ঘটেছে, একেবারে বাংলা ভাষীর জন্য এতক্ষণ দিয়ে জানিয়ে তর্ক হচ্ছে, সেই প্রতিবেদন আপনাদের সামনে রেখেছি। এবার দেখাবো, কালকেও দেখিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গের একাধিক কলোনি তৈরি হচ্ছে যেখানে যারা আসছেন তাদের বৈধ কাগজপত্র নিয়ে সন্দেহের অবকাশ আছে। শুধু তাই নয়, আজকে দেখাবো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে এবং ভাবতে পারেন সেইখানে অর্থের বিনিময়ে, ঠিক যেখানে আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, বৈধ কাগজপত্র, জাল কাগজপত্রর হাব তৈরি হচ্ছে, সেইখানে সেই জাল পরিচয়পত্র নিয়ে তারা এই দেশে থেকে যাচ্ছেন। আবার বলছি, আমাদের গোটা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা একই সঙ্গে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। কাকদ্বীপ থেকে সেই মারাত্মক অভিযোগ আপনাদের সামনে এইবার রাখবো। বাংলাদেশি ভারতের নাগরিকত্ব চাই, কুছ পরোয়া নাই, ফলো করি পাও ভোটার কার্ড। ব্যাপারটা যেন এতটাই জলভাত। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সামনে আসছে এমনই বিস্ফোরক অভিযোগ। আরও মারাত্মক বিষয় হলো, সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম। কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা সুজন সরকার বাংলাদেশ থেকে এসেছেন। তার সরাসরি অভিযোগ, তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। একই দাবি কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাংলাদেশ থেকে আসা অর্জুন দাসেরও। আমারে বলছে তুমি টাকা দাও, আমি ভোটার করে দিই। আমি তুই আমার এই এলাকার লোক, যাই হোক করে দিলে আমি একটু বাসি, যা কিছু রিলিফ টিলিফ পাবো ভোটার তালিকা থাকলে। কে বললো আপনাকে এটা? কাশী বিশ্বাস, তৃণমূলের নেতা। অভিযোগ অস্বীকার করতে গিয়ে তৃণমূল কর্মী কাশীনাথ বিশ্বাসের মুখে উঠে এসেছে সুন্দরবন সাংগঠনিক জেলা টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের নাম। আমার নাম বললে কি হবে? আমি তো নেই ওতে, আমি জানি না। আমার নাম করে কোনো লোক যদি কোথাও গিয়ে টাকা দেয়, তার জন্য কি দোষটা আমাকে দেয়নি, আমার হাতে টাকা দেয়। আমার নেতা এখানে হচ্ছে দেবাশিস দাস। অর্জুন দাস বলে তো আমি কাউকে চিনি না, আর কাশী বলে একজন আমাদের তৃণমূলের কর্মী আছে। এবার অর্জুন না যে নাম, সে কি সঠিক তথ্য বলছে কিনা সেটাও যাচাই করতে হবে। 12 বছর আগে রাজনীতির কোন জায়গায় ছিলাম আমি, সেটাই তো আমি নিজেই বুঝতে পারছি না। এর আগে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসেরও নাম পাওয়া গেছিল ভারতের ভোটার তালিকায়। তার সঙ্গেও ছবিতে দেখা গেছিল এই দেবাশিস দাসকে। একটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল, যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে, তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী, আন্তর্জাতিক কর্মী, যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিতর্কের আবহে উদ্বেগ বাড়াচ্ছে কাকদ্বীপের ছবি। হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। দেখুন, আমি এই সূত্র ধরে সোজা ভোটার তালিকায় আসবো। ভোটার তালিকায় যে জল আছে, জল থাকে, বেনজল ঢোকে, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না, কারণ তথ্য থেকে পরিষ্কার এবং সেই তথ্য এই 2011 পরবর্তী সময় নয়, তার আগে থেকে বহুবার এসছে। আমার পরের বক্তা অর্থনীতির অধ্যাপক দেবনারায়ণ সরকার। আমি একটা ছোট্ট একেবারে অর্থনীতির থেকেও খুব সাধারণ মানের একটা অঙ্ক রাখি। সেটা হচ্ছে, ধরুন এই কালীগঞ্জে ভোট হলো, কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধন হলো, সাধারণ সংশোধন। সেখানে একটা বিধানসভায় কতগুলো নাম বাদ যেতে পারে আন্দাজ করুন? 6,000। ভুল শোনেননি, 6,000। এইবার অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে, আমি শুধু এটা গড় করছি। ধরুন একটা বিধানসভা কেন্দ্রের যদি 6,000 নাম বাদ যায়, আমাদের রাজ্যে বিধানসভা কেন্দ্র কত? 294টা। সেখানে প্রত্যেক কেন্দ্রে যদি 6,000 আমি গড় করি, সংখ্যাটা দাঁড়াচ্ছে 17,63,000। আবার বলছি, 17,64,000। 64,000। এবং এটা কিন্তু সাধারণ সমীক্ষা, অর্থাৎ এই যে এসআইআর এর কথা বলা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কোনো এসআইআর নয়, সাধারণ সমীক্ষায় 294টা কেন্দ্রে 17,64,000। এরপর দেবনারায়ণদার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, কারণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই এই দাবিটা উঠতে শুরু করেছে। কোনো সুস্থ মানুষ এই দাবি করতে পারেন যে 2024-এর তালিকাকে বেস করে 2024-এর ভোটার তালিকা অটুট রেখে 2026-এর ভোট করতে হবে? আমি বলছি, একটা বিধানসভায় যদি 6,000 হয়, 294টা বিধানসভায় প্রায় 18 লক্ষ হয়, তার রিভিশন হবে না? তার বেস হতে পারে 2024-এর ভোট। কেন এই দাবি করা হচ্ছে? রাজনৈতিক উদ্দেশ্যে? সুমনবাবু, এই যে সমীক্ষাটা দেখালেন, একটা হচ্ছে কাকদ্বীপের কিছু কলোনিও গড়ে উঠেছে, সেখানে হিন্দুরা, এবং তাতে বলা হচ্ছে, এটা সমীক্ষা না, এটা অভিযোগ। না না, অভিযোগ এটা আপনারাই দেখাচ্ছেন পুরো অবস্থা, এবং এটাও সত্য যে ওই
ইসে এবারে ভোটটা হয়েছে আপনাদের সমীক্ষায় বলছে তৃণমূল ভোট কম করেছে, মানে কম পেয়েছে, তাদের কার্ড করে দিয়েছে কিন্তু ভোটও তৃণমূল এবারে কম পড়েছে, তার মানে তৃণমূল রেগে গেছে। কিন্তু আমার কথাটা এখানে খুব ইন্টারেস্টিং, কি বলছেন যে কার্ড তৃণমূল করে দিয়েছে কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি বলা হচ্ছে, কিন্তু ভোট 6000 কম পেয়েছে, তো পরিষ্কার সমীক্ষা। না এটা বলিনি আমি, পুরোটা বললাম কালীগঞ্জ যার ভোট হলো। না কালীগঞ্জের কথা শুধু বলছি না, এটা তো কাকদ্বীপ দাদা, কাকদ্বীপ কালীগঞ্জ আপনার গুলিয়ে গেছে। কাকদ্বীপে তো গন্ডগোলটা ঘটলো, মানে এখানে কারা কাকদ্বীপে যে কলোনিগুলো গড়ে উঠেছে সেই কলোনিতে কারা থাকে, মানে উনি যে আজকে যে বলা হচ্ছে শুভেন্দুও বলছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী, শুধু রোহিঙ্গা, সেখানে হিন্দুরা নেই। একটা কথা শেক্সপিয়ারে বলা আছে, পেরিক্লিস প্রিন্স অফ টায়ারে বলছে, ফিউ লাভ টু হিয়ার দ্য সিনস, দে লাভ টু অ্যাক্ট। কিছু লোক মিথ্যা শুনতেও ভালোবাসে, করতেও ভালোবাসে। এখানে বেশি কারা আছে? আজকে থেকে এখান থেকে হচ্ছে না, 30 বছর যাবত হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন ওখানে বলেছিলেন দিল্লিতে, সেখানে তখন বলেছিল 1 লক্ষ প্রায় ভোটার রয়েছে, 1 কোটির মতো। 1 কোটি লক্ষ না, হ্যাঁ 1 কোটির মতো। তারপরে আর এখন বলছেন না কেন? ঠিক বলেছেন, এখন সেই হিসেবে 2 কোটি হওয়ার কথা, কিন্তু এখন বলছেন না কেন? কটা রোহিঙ্গা পাবে? আজকে নিজের কোপে করছে না। আজকে যদি বাংলা স্বচ্ছ ভোটার হয় তাহলে বাঙালি হিন্দুরা বাদ পড়বে সব থেকে বেশি, যারা অত্যাচারিত হোক যেভাবে হোক ওইখান থেকে আস্তে আস্তে। আপনি কি বলছেন, মানে আমি বলছি ভোটার তালিকা রিভাইজ হবে না, হওয়া উচিত, সমীক্ষা হবে না। আজকে যে বলছে শুধু রোহিঙ্গাদের বাদ দিতে হবে, এটা মিথ্যা কথা। আচ্ছা শুভেন্দু অধিকারী যা বলছে, আচ্ছা না আমি যে কথাটা বলছি, আজকে সেটা করতে গিয়ে যারা এরা বিজেপিকে ম্যাক্সিমাম ভোটও দেয়, এটাও পর্যন্ত, কারণ এরা ওখান থেকে তাড়া খেয়ে আসে এবং এখানে ভোট দেয়। সুতরাং আজকে যদি রোহিঙ্গা ছড়তে গিয়ে 10,000 ধরেন 10,000, তার মানে প্রায় 2 কোটি হিন্দুকে বাদ করতে হবে। এই বুদ্ধিটা কাদের দিচ্ছে? নিজের গায়ে কুমির মারছে, একেবারে কুড়াল মারছে নিজের গায়ে এই যে বিজেপি। আমি যে কথাটা বারবারই বলছি, তো অভিনন্দন জানানোর কথা, না না আমি তো বলছি স্বাগত জানান। না না এই জিনিসটা আজকে থেকে হচ্ছে না, এর কারণও অন্য কিছু। একটা কথা যে কথাটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ এই লোকগুলো তো এখান থেকে শুধু আসে না। দেবনাথ আপনার সঙ্গে আমি একমত, কারণ তো অন্য, এক হচ্ছে অর্থনৈতিক কারণ, আর গত 1 বছরের মধ্যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা হয়েছে এটা সবথেকে বড় কারণ এই মুহূর্তে, বড় আজকে থেকে নয়। কিন্তু তৃণমূল আর এই কথাটা বলে না কেন? আমি তৃণমূল বলছি না, আমি তো অর্থনীতির অধ্যাপক হিসেবে আমাকে তো বলেছে, একদম আমি তো অন্য দিকে চলে গেছি। আমার বক্তব্য, আমি তো আমার ও জায়গায় যাবো না, আমি সমর্থন করি সত্য, কিন্তু সত্যটাকে বলতে হবে নিশ্চয়ই। কিন্তু এখানে বাদ যাবে কারা? স্বচ্ছ ভোটার তালিকা হলে ওই যে বলছে না, ওই শান্তনু ঠাকুর মতুয়াদের কার্ড দিচ্ছে, সেই জন্য তারা পরে আসলেও ভোটার হবে। কতজন ভোটার হয়েছে? নূতন এসে কটা ভোটার বেশি হয়নি, ভোটার বেশি হয়নি। এরা মারা পড়বে, হিন্দুরা বেশি, বুঝতে পারছে না কোথায় হাত দিয়েছে। রোহিঙ্গা বলে ভুল করছে। আমি সত্য কথা নিশ্চয়ই, প্রধান বিরোধী দলকে ভুল করতে দিন না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? টেবিলটা তো প্লাস্টিকে ভেঙে যাবে। কেন বলছি? রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী নয়। আপনারাই আজকে যদি ভোটার টাকা স্বচ্ছ তৈরি করেন, বিজেপিও 10-এ নেমে আসবে। বিজেপি ভোট 10টার বেশি আসন পাবে না। আমি বলছি একটা ভেরি সিরিয়াস নোট, দেবনাথ আপনি আপনার তত্ত্বে মানে একদম অটুট থাকুক, কিন্তু আমার বক্তব্য তাহলে তৃণমূলের দিক থেকে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই, কারণ নিবিড় সমীক্ষা হলে বিজেপি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপত্তিটা কিসের? ওহো, তাহলে আমার বক্তব্য তালিকা রিভাইজ করতে আপত্তিটা কিসের? কোথায় আপত্তিটা? আমি বলি কেন বলছে। ওরা কিন্তু অন্য হিন্দু ভোটের জায়গায় যাচ্ছে না, ওরা মুর্শিদাবাদ, মালদা কয়েকটা জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় কিন্তু বলছে না পুরোপুরি রিভাইজ হোক। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, সমস্ত পশ্চিমবঙ্গ ওরা রিভাইজ করতে চাচ্ছে না, ওরা চাচ্ছে কয়েকটা। দাদা এটা কি সম্ভব? আমি বলছি কেয়া বা বিজেপি কি বলছে ইস্যু নয়, কিন্তু কয়েকটা আসনে রিভাইজড হবে, বাকি পশ্চিমবঙ্গের অন্য আসনে হবে না, এটা সম্ভব নাকি? রিভাইজ করতে হবে, এইটাই আমি সে কথাটা বলছি। রিভাইজ যদি অন ক্যামেরা তো বলছে পশ্চিমবঙ্গে বিহারের মতো রিভিশন হোক, এ তো আসন পাচ্ছে না, বিহার মডেলের কথা বলছে। বিজেপি কিন্তু পুরো রিভিশন অল বেঙ্গল বলছে না, যেখানে যেখানে মুসলমান ভোটার আছে সেইগুলো রিভিশন। আপনি জিজ্ঞাসা করুন, দারুণ পয়েন্ট। আচ্ছা শুনেছি আমি, সুমন দার কথা বলি, যদি রাজ্যের সরকারি অফিসারদের হাত পা না বেঁধে রাখেন
তাহলে বিজেপি চাক কি না চাক গোটা পশ্চিমবাংলার প্রতিটা বুথের ভোটার তালিকা রিভাইজ করা সম্ভব। এবং তার জন্য খালি বিজেপিকে লাগবে না, তৃণমূল যদি মনে করে, যদি তৃণমূল মনে নাও করে, ধরো আমি বলছি আমাদের কথা, আমরা বামপন্থীরা, আমরা শুধুমাত্র কলকাতার 141টা ওয়ার্ডের 36,000 খালি মৃত ভোটারের নাম জমা দিয়ে এসেছিলাম ইলেকশন কমিশনে। এবার আমি কথাটা বলছি কি, এর আগে একটা বলার সময় একটা কথা আসতো যেটা কেন্দ্রের সরকারের হাতে থাকে। বুয়াদা বলেছেন, বুয়াদা আমার জন্মের আগে থেকে রাজনীতি করছেন, উনি আমার থেকে অনেক ভালো করে এটা জানেন। ডেফিনেটলি ভোটার লিস্টের কাজটা কেন্দ্রের সরকারের তথাকথিতভাবে হাতে থাকে, কিন্তু কাজটা বকলমে করে রাজ্যের অফিসাররা। প্রতিটা জেলার ডিএম, বুথ লেভেল অফিসার একদম, এবং খালি বুথ লেভেল অফিসার তো বটেই, এক সেকেন্ড, প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই হচ্ছেন সেই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। রাজ্যের সরকারের আধিকারিকদের কাছে যদি ইনস্ট্রাকশন না থাকে যে আমার রাজনৈতিক কারণে তুমি এই নামকে রাখবে আর ওই নামকে বাদ দেবে, তাহলে যে কোনো রাজনৈতিক দল চাক কি না চাক ভোটার লিস্ট সংশোধন হওয়া সম্ভব। আর আমি তোমাকে শেষ একটা কথা বলছি, আমাদের পার্টি থেকে আমরা এটা বহুদিন ধরে দাবি করে আছি, ধরো আজকে কেউ যদি মারা যায়, কেমন, আমি যদি আজ মারা যাই, আমার শ্মশানে সৎকার হোক, যাই ওই কথা বলছি, যেই মারা যাবে শ্মশানে হোক কি কবরস্থানে হোক, যেখানেই সৎকার হোক না কেন, সেটা তো সরকারি জায়গা এবং ডেথ সার্টিফিকেটটা সরকার, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়। কেন এই সিস্টেমটা আমাদের দেশে হবে না? যে মুহূর্তে একটা কর্পোরেশন কি মিউনিসিপ্যালিটি কি পঞ্চায়েত থেকে একজন মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ইন্টিমেটেশন চলে যাবে সেই ব্লকের ইলেকশন অফিসে, যাতে নামটা অটো ডিলিটেড হয়ে যায় লিস্ট থেকে। এইভাবে হাজার হাজার, এই 6,000 কালীগঞ্জে বলা হলো, ঠিক যেভাবে আমি বলছি শতরূপ, ঠিক যেভাবে আজকে কলকাতা কর্পোরেশনের এলাকায়, আমি জানি না রাজ্যে হয় কিনা, কলকাতা কর্পোরেশন এলাকায় কোনো নার্সিংহোম হাসপাতালে একটা শিশুর জন্ম হলে সেটা অটোমেটিক্যালি যে মুহূর্তে বার্থ সার্টিফিকেট ইস্যু হবে সেই মুহূর্তে সিস্টেমে চলে যাবে। 10 বছর আগে 15 বছর আগে এটা সম্ভব ছিল না, আজকে সম্ভব। এই যে এইগুলো করা হচ্ছে না, খুব সহজ অবভিয়াস কাজগুলো না করে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের কারচুপি করার এই যে পথ খুলে রাখা হচ্ছে, তার ফলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। 2011 থেকে 2021 পর্যন্ত 46টা সীমান্তবর্তী বিধানসভায় 40% ভোটার বৃদ্ধি পেয়েছে। এটা কি স্বাভাবিক? থামুন না, চিৎকার করবেন না, দেবনারায়ণ বাবু চিৎকার করবেন না। অসুবিধা কি আছে? একদম ঠিক না, কিন্তু শুধুমাত্র মানে এখনো সুযোগ পাননি বলার জন্য নেই বলে তো নয়। সমীর রায় এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি এই দ্বন্দ্ব এইখানে ফুল স্টপ লাগালাম। আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে আনলাম, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। আজকে আরো একবার সেই পরিযায়ী শ্রমিক রাজনৈতিক বিতর্কের অংশ হলো। দেখুন, বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? তো বাংলাতে আমরা কথা বলি, উনি তো ফেক। শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনাকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিয়ে রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাবি করলেন তিনি। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। এমন গোপন সার্কুলার দেওয়া হয়েছে যে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত জেনে গেছেন। যেটা সব থেকে বড় বিষয় হিসেবে সামনে উঠেছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য বাঙালি তারা বিভিন্ন জায়গায় কাজ করেন, তার একাংশের পরিচয় নিয়ে সন্দেহ ওঠাতে তাদের বিভিন্ন পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। এই যে যাচাই করার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর পেছনের কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন। বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। মিছিলের শুরু থেকে শেষ বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে বাঙালি আবেগকে হাতিয়ার করে তৃণমূল। ফিরাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস, তৃণমূলের প্রথম সারির নেতাদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল এই বয়ান, সঙ্গে স্লোগান বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहा है? बांगालीদের উপর অত্যাচার কেন? सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा
माइग्रेंट वर्कर्स है, तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। আপনি বাঙালি, 26,000 ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছনছ করে দিয়েছেন। ডাক্তার বোন অভয়া, তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি। তৃণমূলের হাতিয়ার বাঙালি আবেগ, বিজেপির অস্ত্র পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ। বিধানসভা ভোটের লড়াইয়ের অভিমুখ কি তাহলে স্পষ্ট? আশাবুল হোসেন, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আলোচনার এই অংশে আমি বলবো পরিযায়ী শ্রমিকদের আজকে মুখ্যমন্ত্রী ডেকেছেন, কিন্তু এই প্রথম নয়। এর আগে 2021 সালের 25শে অক্টোবর শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে একেবারে পরিযায়ী শ্রমিকদের তিনি ডাক দিয়েছিলেন। আমি দ্রুত একবার দেখে নেব। অনেক ইয়াং ছেলেরা আছে এখানে ওখানে সেখানে কনস্ট্রাকশনের কাজ করতে চলে যাচ্ছে। এটা বিশেষ করে মেদিনীপুর আর বাঁকুড়া আর কুচবিহার, এই আলিপুরদুয়ার, মানে দু একটা জায়গায় প্রবণতা আছে, উত্তর দিনাজপুরেও আছে। এদের ধরে বলো যে তোমরা এইটা দায়িত্ব নিয়ে করো। ওর কী দরকার এখানে ওখানে যাওয়ার? ওখানে যে ভাড়া লাগে, ওখানে যে খাওয়ার খরচা হয়, ওখানে যে জীবনের ঝুঁকি থাকে, এখানে তো সেটা নেই। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় পড়াশোনা, বিনা পয়সায় স্বাস্থ্য, ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখান থেকেই হবে। আজকেও মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন যে অমর্যাদা নিয়ে থাকবেন না, প্রবাসে ফিরে আসুন। কিন্তু আমার বক্তব্য যে ফিরবেন কেন? দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারতে মজুরি অনেক বেশি। এরা তো যাচ্ছেন মজুরির জন্য। আমি বলছি সরকারি পরিসংখ্যান বলছে, এটা ভাগ্যিস অনুষ্ঠানের শুরুর অংশে বলিনি, তাহলে শতরূপ আরও 30 সেকেন্ড বেশি চাইতো। সেটা হচ্ছে এই রাজ্য থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি সংখ্যক মানুষ যান কেরলে। আমি বলছি এমনকি উড়িষ্যাতেও যাচ্ছে। তামান্নার বাবার উদাহরণ প্রায় রোজই দিচ্ছি। মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান বলে একটু বাড়তি রোজগারে তো খুব যন্ত্রণা বুকে নিয়ে পরিবারকে, স্ত্রীকে, বৃদ্ধ বাবা মাকে, পুত্রকন্যাকে রেখে তাদের যেতে হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা রুটি থাকলে অর্ধেক খাবো। ওরা তো আস্ত রুটিটা খেতে এবং তার ক্রয় ক্ষমতার জন্য অন্য রাজ্যে গিয়ে এত যন্ত্রণা সহ্য করে তারা চাকরি করছেন। সমীর রাইচের কাছে এইটাই আমার প্রশ্ন থাকবে যে রুটি ভাগ করে খাওয়ার জন্য নয়, রুটি একটা আস্ত কেনার ক্ষমতার জন্য অন্য রাজ্যে যাচ্ছেন। তার কারণ অধিকাংশ রাজ্যে মজুরি আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি। এই বাস্তবতা কি পাল্টানো যাবে? যদি পাল্টানো যাবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত, সে তো চমৎকার, কিন্তু তা কি যাবে? অর্থনৈতিক বাস্তবতা কি তাই বলে? দেখো সুমন, প্রথম তো আমার মনে হচ্ছে যে আমি 5 মিনিট নীরবতা পালন করি, তার কারণ মানে যা যা চিৎকার চেঁচামেচি শুনলাম, ক্লান্ত হয়ে উঠেছিলাম। তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, আমার দেখে সত্যি বিশ্বাস করে আমার গর্ব হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি কোথাও ভুল করছি না তো, বা আমরা যারা ওনার বাজে কাজে সমালোচনা করেছি আমরা ভুল করছি না তো। কি অমায়িক যে আপনারা পরিযায়ী শ্রমিক, এই বাচ্চা ছেলেগুলো এইখানে এসে একটা কিছু করুক, আমরা করে দেবো, এখানে বিনা পয়সায় সমস্ত কিছু পাবে। কি করে দেবেন? একটা সিন্ডিকেট করে দেবেন, একটা তোলাবাজির ব্যবস্থা করে দেবেন। আমরা অর্ধেক খাবো, আপনারা অর্ধেক খাবেন। বকলমে তাই দাঁড়ায়, যেটা গোটা রাজ্যে চলছে। এখানে সুস্থ মতো কোনো ছেলে মেয়ে কাজ করতে পারবে? কোনো কাজ সুস্থ মতো কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে? যেখানে শিক্ষিত ছেলেরা আপনাদের অপকর্মের জন্য আজকে 30,000 ছেলে মেয়ে বাইরের রাস্তায় দিনের পর দিন, বছরের পর বছর জল বৃষ্টিতে পড়ে আছে বাচ্চা নিয়ে। আপনি বলছেন পরিযায়ী শ্রমিকদের আপনারা চলে আসুন, আর ওরাও অত বোকা নয়, ওরা চলে আসবে না। এটা আমরা হলফ করে বলতে পারি। ওরা জানে এই বাংলায় ঢুকলে একেবারেই শেষ। ওখানেই যদি বা একটু রুটি পাই, এখানে আসলে সেটাও শেষ। কারণ পশ্চিমবাংলাটা এখন যেইখানে আপনারা নিয়ে গেছেন, আপনাদের এত বড় কথা ভোটের জন্য, এগুলো আমি দেখছিলাম। দেখো শুনুন, আমার সবচেয়ে খারাপ লাগে যে আমরা তো এই মাননীয় মুখ্যমন্ত্রীকে বা তার দলকে এনেছিলাম গোটা বাংলার মানুষ বহু সম্মান দিয়ে, বহু আশা নিয়ে। আজকে কথায় কথায় উনি প্রতি মুহূর্তে, একটু আগে উনি হিন্দিতে ভাষণ দিচ্ছিলেন। আমরা কি ভুলে গেছি? এখানকার হিন্দিভাষীদের উনি একটা সময় বলেছিলেন
যে আপনারা এখানকার খান আপনার, এবং তাদেরকে থ্রেট করা হয়েছিল। আমরা সেদিন ভাবিনি যে আমাদের স্টেটের বাঙালিদের যদি অন্য স্টেটে এরকম করা হয় তখন আমরা কোথায় যাব। আজকে উনি যদি সত্যি বাঙালিদের উপর যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপরে, আমরা কেউ মানতে পারছি না। বা বাংলা বললে বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমরা কেউ মানতে পারছি না, ওনার সাথে একমত। আমার কথা হলো উনি কেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন না? উনি কলকাতার রাস্তায় হাঁটলেই প্রবলেম সলভ হবে। উনি কেন সেখানকার স্থানীয় যে মুখ্যমন্ত্রীরা আছেন যে যে রাজ্যের, তিনি কেন কথা বলছেন না? কেন প্রয়োজনে ওখানে গিয়ে কথা বলছেন? উনি কেন খালি ভোটের জন্যে লোক দেখানো এই হাঁটা, এটা করে করে বাংলাটাকে আপনারা শেষ করে দিয়েছেন। পরিযায়ী শ্রমিক হয়েছে কার জন্যে? এই রাজ্য সরকার। শুধু সমিতদা, ওনারা প্রবাসে পাড়ি দেন ঠিকই, কিন্তু পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকরা তৈরি করেছেন কারা? আগে কি যায়নি? গেছে। আগে খালি শিক্ষিত একটা শ্রেণী বেশি যেত, আর একটা ক্লাস যেত অতি অবশ্যই। উনি বললেন নির্মাণ কাজে যারা যায়, নির্মাণ কাজে যারা যায় তাদের এখানকার রোজগার, তাদের যে অর্থনৈতিক অবস্থা তারা সেটা অন্যদের রাজ্যে বেশি, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই জন্য নয়, তারা এখানে আসতে ভয় পাচ্ছে যে এখানে এসে করবোটা কি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে অর্ধেক রুটি আমরা খাবো, অর্ধেক তোমরা খাবে। আর পাড়ায় পাড়ায় গিয়ে দেখো না, গোটা পশ্চিমবাংলায় অর্ধেক না, দেড়খানা দুখানা রুটি থাকলে 1.25 রুটি কেড়ে নেয়। 1.25 রুটি। আমি একদম জেনে শুনে কথাটা বলছি। সেইখানে দাঁড়িয়ে আজকে উনি বলছেন, উনি কোথায়, এটা তো বলতে পারছেন না। এটা তো বলতে পারছেন না যে 30,000 যারা সত্যিকারের যোগ্য তাদের কি হবে। এটা তো বলতে পারছেন না যে আমাদের রাজ্যে যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার কি হচ্ছে। উনি এইখানে রাস্তা দিয়ে হাঁটছেন কেন? সামনে ইলেকশন। কেন উনি কেন ইউপিতে যাচ্ছেন না? কেন কি ওখানকার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন না? কেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন না? উনি রাজ্যটা। আর আমরা বলছি যে দেখো আমাদের যে অনুপ্রবেশকারী, এটা ঘটনা না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন আমি দিল্লিতে যাব, ইউপিতে যাব। আমার কথাটা ফিনিশ করছি। অনুপ্রবেশকারীদের মধ্যে নিঃসন্দেহে এটা বিএসএফ এর কাজ, এবং এটা কেন্দ্রীয় সরকারের অতি অবশ্যই একটা গাফিলতি বা ভুল। কিন্তু আমরা কেউ মানতে পারি যে রাজ্য সরকারতে জমিগুলো দেওয়ার কথা, যেখানে ফেন্সিং হবে, অধিকাংশ ক্ষেত্রে আজ অব্দি জমি দিতে পারেননি। ওনার ইগো, যেখানে একটা মেট্রো রেল আটকে থাকে যোগাতে দীর্ঘদিন, খালি ইগোর জন্যে, ওনার ইগোতে আমাদের সর্বনাশ হচ্ছে। ওনার হয়তো লাভ হচ্ছে, কিন্তু আমাদের শেষ হচ্ছে। আমি শুধু সমিতবাবুর শেষ পোর্শনটা ধরে একটা কথা বলি। এই যে আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, 30 একর জায়গা ইন্ডিয়ান এয়ারপোর্ট অথরিটি গুজরাট গভর্নমেন্টের কাছে 2018 সাল থেকে চেয়ে বসে আছে। কেন দেওয়া হয়নি? কই সমিতবাবু, আপনি তো বললেন না কথাটা। ডবল ইঞ্জিনের আপনি কথাটা ঘোরাচ্ছেন কেন? ডবল ইঞ্জিনের সরকার, তাহলে মানুষগুলো আপনি এখানকার কথা বলুন। আরে বলছি তো, পশ্চিম বাংলার কথা বলুন। বলছি তাহলে ভারতবর্ষের এত পরিযায়ী পশ্চিম বাংলার কথা বলুন। আপনি খবর রাখেন না? আমরা যারা ওই বাইপাসের ওপর দিয়ে চিংড়িঘাটার ওই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করি, ঠিক বাদিকে মেট্রোর একটা জায়গা শুধুমাত্র 3টে পিলারের জন্য ওই পুরো প্রকল্পটা আটকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘৃণ্য রাজনীতির জন্য সেই ওই জায়গাটা উনি দিচ্ছেন না, করতে দিচ্ছেন না। কেন? রাস্তা দাস একটা দিন কি 2 দিন রাস্তাটা বন্ধ রাখতে হবে, উনি দিচ্ছেন না। আর একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি এটা নিয়ে বলতে চাই। উনি বলছেন যে রেশনের কথা, উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? কারণ পশ্চিমবঙ্গে এলে ওই আর্থিক রুটি খেতে হবে। ওই এখানে শিল্প কি আছে? চপ শিল্প, ঘুগনি শিল্প। নিজের বাড়ি লোকেদের পাঠাবে ঘুগনি শিল্প করতে। আমিও নিজের বাড়ি লোকেদের আর রেশনের কথা বলছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য গত 5 বছর ধরে এই রাজ্যে চারজন শুনতে পারবেন না। আমি আসছি। আজকের আনন্দবাজার পত্রিকা খুলে দেখুন কি আছে। 22 লক্ষ মানুষের চাকরি নাকি হয়েছে ভারতবর্ষে, যেখানে 22 কোটি হওয়ার কথা। তুমি যে কথাটা শুরুতে বললে এবং যেটা সমীরদাও বললেন, আমার কথাগুলোর সাথে কোনো আপত্তি নেই যে একজন পরিযায়ী শ্রমিককে পরিযায়ী হতে হচ্ছে। কেউ শখ করে নিজের পরিবার ছেড়ে বাইরে কাজ করতে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না তাকে কেন যেতে হচ্ছে। কিন্তু মুশকিলটা, প্রশ্নটা হচ্ছে এখানে সেইটা নয়। ওখানে গেলে 2 পয়সা বেশি পাবো,
কম পাওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমি যদি পরিযায়ী শ্রমিক নাও হয়ে থাকি, আমাকে কেন বাঙালি হওয়ার অপরাধে ভারতের মধ্যে বিদেশি হিসেবে স্বীকৃতি পেতে হবে? এইটার উত্তর এইটা নয় যে আমি সবার কাছে যাব, এখনো একজন বলার সুযোগ পাননি। আমি অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব, কিন্তু সমীর দা, ইনফ্যাক্ট আমার খুব ইন্টারেস্টিং লাগছিল সমীর বনাম সমীরের লড়াই, কিন্তু আমি বলছি নেমসেকের রসিকতাটুকু বাদ দিয়ে যে সমীর দা প্রশ্ন তুলছিলেন যে কেন উনি ফোন করছেন না। আমি বলছি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে ফোন করতে হবে না। আজকে যে খবর সন্ধেবেলা সমস্ত চ্যানেলে দেখা গেল সেটা হচ্ছে পাঞ্জাবে ঠিক এই যেটা নিয়ে আমরা এত বড় অনুষ্ঠান করছি, পরিযায়ী শ্রমিককে বাংলা বলার অপরাধে পাঞ্জাবের আপ সরকার গ্রেফতার করেছে। এই আপ সরকার তো আমরা যতদূর জানি কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত সুমধুর। কেন ফোন করে বলছেন না যে বিজেপি শাসিত রাজ্য নয়, পাঞ্জাবে সরকার পরিযায়ী শ্রমিকদের কেন গ্রেফতার করবে? এবং এই বাংলাদেশি সন্দেহে এবং জাল নথির কথা তারা বলছেন, ভগবন্ত মানের প্রশাসন মনে করছেন যে যে নথি তারা দেখাচ্ছেন তারা জাল। এ বড় বিচিত্র। তার কারণ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার দেয়া সার্টিফিকেট তারা মনে করছেন মূল্যহীন। মহারাষ্ট্র সরকার অ্যাকশন নিচ্ছেন। এবং এর পাশাপাশি রাখুন সেই আমাদের বিষয় যে অনুপ্রবেশ। আমি রবীন্দ্রনাথদার কাছে যাব যে একদিকে আবার বলছি এই বাঙালি কে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া, আর একদিকে অনুপ্রবেশ। কি ভয়ঙ্কর ঘটনা। দীর্ঘ দুদিন ধরে আমরা অনুষ্ঠান চালিয়েছিলাম, সেটা হচ্ছে ঝিনাইদহের সাংসদ আনোয়ার উল আজিম 2024 সালের মে মাসে নিউ টাউনের অভিজাত আবাসনে খুন করা হয়েছিল এবং ভয়ঙ্করভাবে সেই ডিটেলসে আমি আর যাচ্ছি না, হাড় মাংস সব আলাদা করে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছিল। তারপরে দেখা গেল, আমি ওই খাগড়াওয়ার কিংবা সাদরাহির কথা বলছিলাম, যে এই জঙ্গি থেকে অপরাধের জায়গায় যারা এসেছে তারা সীমান্ত টপকে, কোনো ভিসা ট্রেন বা বাসের ব্যাপার নয়, সীমান্ত টপকে এসে সাংসদকে খুন করে তারপর চলে গেছে, আমরা জানতেও পারিনি। এবং আমাদের এখানে সেই ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডটা হলো আমরা পরে, ঘটনার মিটে যাওয়ার অনেক পরে জানতে পারলাম। আমি বলছি এইটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সীমান্তের সুরক্ষা যার দায়িত্ব বিএসএফের এবং জাল নথি যার দায়িত্ব এই রাজ্যের প্রশাসনের, কোথায় তৈরি হচ্ছে। পরের বক্তব্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সুমন, ওই কাকদ্বীপের ঘটনাটা, মানে কাকদ্বীপের কলোনি, হ্যাঁ, এই কথাটা শুনে কলোনি এই টার্মটার উপর আমার একটা আকর্ষণ হলো। হ্যাঁ, কলোনি এক সময় ছিল বাইরের কোনো দেশ এসে কোনো দেশে আসলে তখন আমরা কলোনি বলতাম, পরবর্তীকালে এলো উপনিবেশ, পরবর্তীকালে এলো রিফিউজিরা কোনো একটা এলাকায় বসলে আমরা কলোনি বলতাম। এখন শাসক দল কোনো একটা জায়গায় কোনো লোক বসালে আমরা তাকে কলোনি বলি। আসলে ভোটের বাদ্যি বেজে গেছে বলি আমরা কলোনি নিয়ে এখন সাংঘাতিকভাবে আলোচনা করছি। দেখুন, ভোটের বাদ্যি এমন একটা জায়গায় পৌঁছেছে, মুখ্যমন্ত্রী পদযাত্রা করছেন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে 50 জন এমএলএ নিয়ে পৌঁছে যাচ্ছেন, প্রধানমন্ত্রী স্বয়ং 18 জুলাই চলে আসছেন, আর 21 জুলাই তো তারপরে মুখ্যমন্ত্রীর মেগা র্যালি আছেই। এই জায়গাতে দাঁড়িয়ে অদ্ভুতভাবে দুটো দল, মানে যুদ্ধমান দুটো দল যারা একে অপরের বিরুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করছে, সেই দুটো দল তারা অর্ধেক চালচিত্র নিয়ে, বাংলার অর্ধেক চালচিত্র নিয়ে লড়াইটা করছেন। দেখুন, বাঙালি বিভিন্ন বাইরের বিভিন্ন রাজ্যে নিপীড়িত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা আমারও অস্মিতায় লাগে, আমিও অপমানিত বোধ করি। এবং মুখ্যমন্ত্রী খুব সঠিক কাজ করেছেন, পদযাত্রা করেছেন এবং সেটাকে মুখর হয়ে তুলে ধরবার চেষ্টা করেছেন। কিন্তু তার সঙ্গে একই সঙ্গে উনি যেমনভাবে 2005 সালের 4 আগস্ট লোকসভার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে বাংলাদেশে অনুপ্রবেশ একটা ডিজাস্টারের জায়গায় পৌঁছে গেছে, এখন আমরা ভোটার লিস্টে বাঙালি এবং ভারতীয় এবং বাংলাদেশি দুজনকেই দেখতে পাই, সেটা আজও উনি বলুন না। আর একবার একটা মিছিল করুন, একটা পদযাত্রা করুন, একটা মিছিল করুন, মুখর হন, দুটো ইস্যুকে একসঙ্গে নিয়ে করুন। আবার অন্যদিকে দেখুন, শুভেন্দু অধিকারী এটা নিয়ে বলছেন, অথচ বিজেপি রাজ্যগুলোতে বাঙালি একের পর এক জায়গায় হেয় হচ্ছে, অপমানিত হচ্ছে, সেই নিয়ে শুভেন্দু অধিকারী কোনো কথা বলছেন না। অর্থাৎ তাহলে কি এটা আমরা ধরে নেব যে বেঙ্গল বিজেপিতে এমন কোনো বড় নেতা এখনো হয়নি যিনি কেন্দ্রীয় নেতৃত্বকে সমঝে দিতে পারেন? অর্থাৎ তারা এখনো চুপ, কেন্দ্রীয় নেতা এমন তো নয় শুভেন্দু অধিকারীর বুকে লাগছে না, বা এখানে কেয়া বসে আছেন তার বুকে লাগছে না, এটা তো হতে পারে না।
বাঙালি হিসেবে এদের বুকেও লাগছে। তাহলে তারা বলতে পারছেন না কেন? তাহলে এমন কেন্দ্রীয় নেতৃত্বকে সমঝে দেওয়ার মতো বেঙ্গল নেতৃত্ব এখনো জন্মায়নি, অর্থাৎ গুজরাট এখনো সেখানে ডমিনেট করছে। আসলে আমরা কোথায় তাহলে দাঁড়িয়ে? আমরা যে জায়গায় দুটো ইস্যুই সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এখানে ইস্যুগুলোকে ভাবতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমীক্ষা চায়, খুব ভালো কথা, ঠিক তেমনি এই যে অপমান, এটার বিরুদ্ধে তাদেরকেও সোচ্চার হতে হবে। শুধু কলোনির দিকে তাকালেই চলবে না। আবার অন্যদিকে 22 লক্ষ, আজকে মুখ্যমন্ত্রী বলছেন 22 লক্ষ পরিযায়ীকে আবার ফিরে আসবার কথা বলছেন। এই পরিযায়ী শ্রমিকদের কথা উনি এখন বলছেন, তো কেন যেতে হচ্ছে? দেশের মধ্যে শিল্পটা কোথায়? একটা শিল্প নেই। সিঙ্গুরকে টুকরো টুকরো করে ভাঙলেন, সেদিনের কথা আপনাদের মনে নেই? সিঙ্গুরটাকে টুকরো টুকরো করে ভাঙলেন, তারপর আর একটা শিল্প আসেনি। প্রত্যেক বছর মৌয়ের গল্প শুনি 74,000 কোটি টাকা, 75,000 কোটি টাকা। শিল্প না থাকলে শ্রমিকরা কোথায় যাবে? তারা কি IAS IPS হবে? সুতরাং আনস্কিল লেবার, তাদেরকে বাইরে যেতে হবে। আমি বলবো এই অর্ধেক চালচিত্রে কলোনি বসানোর রাজনীতি ছেড়ে, ভোট রাজনীতি ছেড়ে বাংলায় শিল্প গড়ুন। বাংলার দুটো ইস্যু নিয়ে সবাই আমরা সোচ্চার হই, এইটাই আমাদের আসল দাবি হবে, এটাই সাধারণ মানুষ চাইছে এই মুহূর্তে। রবীন্দ্রনাথ দা যে জায়গা থেকে শুরু করলেন যে আর 7 থেকে 8 মাস পরে ভোট, আজকে মোটামুটি গত 48 ঘন্টার একটা রূপরেখা যদি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে সামনে এলো কিন্তু সেই ভোটের রাজনীতি। পরের প্রতিবেদন। দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলতে থাকলে সারা দেশে ঘুরে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। এখানে যে মুর্শিদাবাদে যে বাঙালি হিন্দুদের ওপর হেনস্থা হলো, ওই তুমি তো গেলেন না। আজকে অভয়ার যে এত এরকম এখনো পর্যন্ত আর বিচার হলো না, তিনি তো একবারের জন্য উনি বলতে পারছেন না। কসবা কাণ্ডের জন্য তো উনি একবারের জন্য রাস্তায় নামতে পারছেন না। সুতরাং এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, আর কিছুই না। আজকের পথে নামাটা মানে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ফের শোনা গেল খেলা হবে স্লোগান। 2029 সালের লোকসভা ভোট অনেক দূরে, তবু ফের তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল দিল্লি দখলের হুঙ্কার। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি, তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। হাতি ঘোড়া রসাতল, ব্যাং বলে কত জল। তো তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই একটা পার্ট। তো তার যারা রথী মহারথী আছে, রাহুল গান্ধী থেকে শুরু করে যারা বড় বড় রাজ্যে যারা ক্ষমতায় বা বিরোধী দলে আছেন, তারা তো অনেক লাফালাফি করলেন, নরেন্দ্র মোদীকে সরাতে পারেননি। আগামী 25-30 বছর কমসে কম ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেস পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের রাজ্যটা সামলান, 26টা দেখুন। 26 হোক বা 29, কে জিতবে আর কে হারবে তা ঠিক করবে জনতা জনার্দন। আশাফুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনারায়ণ সরকার। আচ্ছা, আমি আনন্দবাজার পত্রিকা ডিসেম্বর 2024 একটা 7 পেজ পরিযায়ী শ্রমিকদের গন্তব্যের তালিকায় প্রথম 5-এ পশ্চিমবঙ্গ। মানে পশ্চিমবঙ্গ থেকে 48% পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, আবার বাইরের রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে 48% আসে। তো পশ্চিমবঙ্গ খুব খারাপ।
আজকে 5টা রাজ্যের মধ্যে যারা পশ্চিমবঙ্গে আসে তার মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই রাজ্যগুলো আছে। এরা শুধু যায় না, একই পরিমাণ আসে পশ্চিমবঙ্গ থেকে যায় এবং তার সম পরিমাণ আসে। আইডেন্টি ম্যাট্রিক্স জানেন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর লোক আসছে, যাচ্ছে আজকে 50 এখান থেকে যদি 100টা লোক যায়, দাঁড়ান, যদি এখান থেকে 100টা লোক যায় তার মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কত রাজ্য আছে, অন্য রাজ্য থেকে 100 বদলে যদি 10 জন আসে, সেই 10 জনের মধ্যে 5টা র্যাঙ্কিং কি কি সব উল্টোপাল্টা বোঝাচ্ছে। আর কি করে এইটা এখানে রেলিভেন্ট আছে আলোচনায়? না না, এই আলোচনায় যেটা রেলিভেন্ট, আচ্ছা সংখ্যার কথা উনি যখন এলেন, বেশ বেশ সংখ্যার, দেবনারায়ণদা উত্তেজিত হবেন না, 1 সেকেন্ড, না না 1 সেকেন্ড, সংখ্যার বেশ সংখ্যার ক্ষেত্রে, আরে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা বলছেন। আমি বলছি আমি খুব পরিষ্কার ফিগারে আসব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ফিগারটা বলেছিলেন 50 লক্ষ, নিজের মুখে বলেছিলেন। কবে বলেছিলেন, ঠিক কি ভাষায় বলেছিলেন, এইবার রাখবো আপনাদের সামনে। I will request you that we have already started one app for পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন, আপনারা তাদের নিয়ে আসুন। আমরা আপনাদের একটা ডেটা ব্যাংক দিয়ে দেবো এবং সেই ডেটা ব্যাংকে সবাইকে দিয়ে যদি কাজে লাগান, আমি মনে করি অলরেডি দে আর ট্রেন্ড, সো ইউ ডোন্ট নিড দ্য ট্রেন্ড পিপল, অলরেডি দে আর স্কিল্ড and they are going here and there. More than 50 lakhs people are there. 50 লক্ষর কথা শুনলেন। পশ্চিমবঙ্গ সরকার কোভিডের সময় অত্যন্ত সাধু উদ্যোগ একটা নিয়েছিল, যে একটা পোর্টাল, পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছেন তাদের সেই পোর্টালে তারা নিজেরা স্বেচ্ছায় নথিভুক্ত করার কথা। সেই স্বেচ্ছায় নথিভুক্ত, খুব স্বাভাবিকভাবে যে বিপুল পরিমাণ যাচ্ছে তার একটা অংশই তাদের নথিভুক্ত করেছিল। সেই সংখ্যাটা জানেন, 22 লক্ষ। আমার মনে হয় এই দুটো ফিগার পাশাপাশি রাখলে দুটোই, একটা মুখ্যমন্ত্রীর সরকারি ওয়েবসাইট, একটা মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য, ফিগার নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গাই থাকে না। খুব 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 দ্রুত আমি ব্রিগেডিয়ার দাস, আমি এই পরিযায়ী শ্রমিক থেকে সরে গিয়ে একটা কথা বলবো, কারণ ওটা রাজনৈতিক কথা। সেটা হচ্ছে বাংলাদেশের এখন যা সিচুয়েশন চলছে তাতে জামাত অনেক তাদের বাড়বাড়ন্ত হচ্ছে এবং কিছু মানে জেলে ছিল টেরিস্ট, তারা বেরিয়ে গেছে, কিছুকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার লক্ষ লক্ষ লোক যারা ঢুকছে তাদের নিয়ে ভোট ব্যাংক পলিটিক্স হোক, কিন্তু তাদের মধ্যে 2-4 যদি টেরিস্ট হয় তাহলে সেটার মূল্য কিন্তু আমাদের রাজ্য দেবে অন্যান্য সব রাজ্যের থেকে অনেক বেশি। এবং তার জন্য দরকার আছে কি, ধরুন বিএসএফ বা কেন্দ্রীয় সরকারের যে দল সামনে আছে তাদের দুর্নীতি বা গাফিলতির কারণে যদি হয়, নতুন নিয়মের দরকার আছে, সেটা পাস করতে হবে, দরকার স্পেশাল সেশন থেকে। তারপরে যারা আছে গ্রামে, সেটা পুলিশ হোক, কোনো লোকাল পলিটিশিয়ান হোক, এগুলো সব ডকুমেন্ট আছে। তারপরে যারা ডকুমেন্ট বানাচ্ছে এদের জন্য দরকার হলে, যেমন এক সময় আমরা টাটা দেখেছি, মিসা দেখেছি, পোটা দেখেছি, পস্কো, অনেক আইন তৈরি হয়, আইন তৈরি করতে হবে, না হলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের। আরেকটা লাস্ট কথা যেটা শতরূপ বলছিল, ডিজিটাল ম্যাপিং করা সম্ভব আমাদের সারা ভারতবর্ষকে। ইটস নট ইম্পসিবল টাস্ক, অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো একটা কারণে রাজনৈতিক ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে চাইছি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি একটা গাড়ি পার্ক করছিলাম, সেখান দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন কোনো একটা ফাংশনে, আমি যেখানে বাজার করছি আমার কাছে পুলিশের ফোন এলো, উনি আমার গাড়ির নাম্বার দেখে, আমার ফোন নাম্বার দেখে বললেন আপনার গাড়িটা আমি একটু সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিলাম। ইটস ভেরি মাচ পসিবল ইন টুডেজ ওয়ার্ল্ড যে ডিজিটাল ম্যাপিং হবে, কিন্তু হচ্ছে না। এইখানে আমাদের কিন্তু মূল্য দিতে হবে, কারণ আমাদের রাজ্যেতে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেদিন বোম ফাটবে একসাথে 12টা জায়গায়, যেমন মুম্বাইতে ফেটেছিল, তখন দেখবেন সবাই হাত ছেড়ে দেবে, তখন বলবে আর্মি আনো, এই আনো, আর তারপরে যেটা হবে সেটা রাজনীতি অন্তত থাকবে না আর কি। ভয়ঙ্কর আশঙ্কার কথা, আমরা শুধু চাই যে এই আশঙ্কা মিথ্যে প্রমাণিত। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@এটা সুমন দে, প্রচুর মন্তব্য। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা ইস্যুতে আসবো। বিদ্যুৎ নস্কর, তিনি বলছেন যে বাংলায় কথা বললেই তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। শেখ শামীম লিখছেন যে বাঙালিদের হেনস্থা ও অনুপ্রবেশ দুটোই বন্ধ হওয়া উচিত।
সুভাষ ঘোষ হাজরা লিখছেন, বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে দলমত নির্বিশেষে সবার পথে নামা উচিত। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, বাংলায় কথা বলে হেনস্থা হলে তা স্বাধীন ভারতে চরম লজ্জা। মিহির কানুনগো লিখছেন, বাঙালিদের জন্য এত দরদ অথচ হাজার হাজার চাকরিহারা শিক্ষক রাস্তায়। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন আসলে একটা প্রশ্ন করে। আজকে ভাঙড়ে একটা প্রতিবাদ মিছিল হয়েছে। আমাদের খুব স্পষ্ট প্রশ্ন, এই প্রতিবাদটা কাদের বিরুদ্ধে? দেখুন, রাজ্য পুলিশ প্রায় 7 জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে তৃণমূলের একেবারে নেতা এবং কর্মীরা রয়েছেন। এই খুনের চক্রান্তকারী হিসেবে রাজ্য পুলিশ তাদের বলছে। খুনি বা খুনের চক্রান্তকারীদের বিরুদ্ধে যদি হয় তাহলে তো শাসক দলেরই নেতাকর্মী তারা, তাহলে এই মিছিল কাদের বিরুদ্ধে? আরেকটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ধরা যাক যে এই ভয়ঙ্কর খুন হয়েছে, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, এই মিছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করেন সেই পুলিশের বিরুদ্ধে। তাহলেও আমাদের প্রশ্ন থাকবে, পুলিশ তো তৃণমূল সরকারের অধীনে, তাহলে এই প্রতিবাদ মিছিলে প্রতিবাদটা শাসক দলের প্রতিবাদ মিছিলে, আই রিপিট, তৃণমূলের প্রতিবাদ মিছিলে ভাঙড়ে আজকের প্রতিবাদটা ঠিক কাদের বিরুদ্ধে? আমরা ঠিক স্পষ্ট জবাব পাচ্ছি না। দেখুন পরের প্রতিবেদন। ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা। খুনের অভিযোগে ধরা পড়েছেন তৃণমূলেরই 2 নেতা, আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মিছিল করল তৃণমূলী। ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু ভাঙড় কলেজ মোড় থেকে ঘটকপুকুর মোড় পর্যন্ত ঠিক এভাবেই ধিক্কার মিছিল করছেন। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার ভাঙড়ের কলেজ মোড় থেকে ঘটকপুকুর মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূলের বিধায়ক, ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা। খুনের ঘটনায় এখনো অবধি 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তার মধ্যে 2 জন তৃণমূল নেতা। খুনিদের মধ্যে কোনো রং বিচার না করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাই হচ্ছে আজকের আমাদের দাবি। আমাদের লোককে কার লোক এসব দেখার দরকার নেই। দল কোনোদিন এসবগুলো সাপোর্ট করে না, যারা খুনি তারা খুনি। তৃণমূলের মিছিল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। কাদের বিরুদ্ধে কাদের প্রতিবাদ মিছিল? মারল কারা? টিএমসি। প্রতিবাদ মিছিল ডাকছে কারা? টিএমসি। তাহলে এখানে তো মানে কি বলবো, এটা স্ববিরোধী ব্যাপার হয়ে যাচ্ছে। যারা মেরেছে তারাই প্রতিবাদ মিছিল করছে, এটা তো একটা কুমিরের কান্না টাইপের হয়ে যাচ্ছে। খুন যে হবে সে তৃণমূল, ভাগাভাগির লড়াই। খুন যে করবে সেও তৃণমূল। কেন গ্রেপ্তার হলো তৃণমূলের লোক খুন করার পরে? অতএব ধিক্কার মিছিল বা অন্য কোনো কারণে ধিক্কার মিছিল, তাতেও তৃণমূল। পাল্টা আইএসএফ এর দিকে আঙুল তুলেছে তৃণমূল। একজনই তৃণমূল কংগ্রেসের কর্মী, বাদবাকি সকলে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এবং আইএসএফ এর কর্মী বলে পরিচিত গোটা ভাঙড়ে। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে এতদিন চর্চা চলছিলই, এবার তৃণমূলের মিছিল নিয়েও বিরোধীদের গলায় কটাক্ষের সুর। হিন্দল দে, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ লিখেছিলেন, সমুদ্র যেমন ঢেউ নয়, হিন্দু তেমনি দল নয়। তবে হিন্দু ভোট ব্যাংকের সিন্দুক খুলতে সব দলই ইদানিং খুব তৎপর। একদিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তৃণমূল নেতারা, আবার রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচনের মঞ্চে দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে কালীঘাটের মা কালীর ছবি। এখন কোন ভোট ব্যাংকের চাবি শেষ পর্যন্ত কার হাতে থাকবে সেটা শুধু প্রভু জগন্নাথ বা মা কালীই জানেন। আমরা এসব নিয়ে কথা বলার জন্য আবার দুম করে আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। হ্যাঁ, হিন্দু ভোট বুঝলে, এটা লোকা।
बम काली बम बम काली কিস দেবেন না প্লিজ?